আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা জানান প্লিজ। নেটওয়ার্ক প্রবলেমের জন্য আগের লাইভটা কেটে গেল, বুঝতে পারছি না এখানে সবাই জয়েন করেছেন কিনা। কোনো একটা কারণে আমার এখানে কোনো কমেন্ট শো করছে না, লাইভে কেউ জয়েন করেছে কিনা সেটাও শো করছে না, হয়তো কোনো নেটওয়ার্ক ইস্যু। একটা কমেন্ট মনে দেখতে পাচ্ছি, হুমায়রা রহমান, ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেমন আছিস? থ্যাংক ইউ প্রিটি। কলসের মতো হয়ে গেছে দেখতে। যাই হোক, হোয়াট এভার, এটা নিয়ে আফসোস নাই। মোটা হতে হতে একদিন টুস করে ফুটে যাব। সুস্থভাবে যেন ফুটে যাই সেই দোয়াই করিস, কাউকে প্যারা না দিয়ে। যেহেতু হচ্ছে হুমায়রা কমেন্ট করলো, তার মানে শুনতে শুনতে পাচ্ছে ঠিক মতো, তাই না? সবাই দেখতে পাচ্ছে। উম্মে সাবা, ওয়ালাইকুম আসসালাম। সো বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আমরা আজকে আর্লি প্রেগন্যান্সির সেকেন্ড ক্লাসটা করব, ঠিক আছে? আমাদের ক্লাসটা হওয়ার কথা ছিল আর একটু আগে, আমার হসপিটাল থেকে ফিরতে একটু লেট হয়েছে এবং হচ্ছে নেটওয়ার্ক খুব প্রবলেম করছিল। একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করি। একটু আগে হচ্ছে, আচ্ছা, আমার কিছুদিন আগে আমার একটা ফোন চুরি হয়েছে। জাস্ট শেয়ার করছি, সবার মনে হলো যে সবার জানলে হয়তো কারো যদি উপকার হয়। তো ফোনটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি আমার ডিউটিতে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার পকেট থেকে নিয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি অ্যাপনের পকেটে ছিল, তো আমারই দোষ যে আমি অ্যাপনের পকেটে রেখেছি, আমার উচিত ছিল ব্যাগে রাখা। তো যাই হোক, বাট এতই ছোট একটা রাস্তা, এখান থেকে এখানে যে এইটুক সময়, এবং 2.5 বছর ধরে আসা যাওয়া করি, 2.5 বছর না, সরি 3 বছর, 3.5 বছর ধরে আসা যাওয়া করি। তো একই রুটে আসা যাওয়া করি, একইভাবে করি। তো মনে হচ্ছিল যে এই রাস্তা তো চেনা জানাই, প্লাস হচ্ছে খুব বেশি দূর না, জাস্ট হসপিটাল আমি দেখতে পাচ্ছি। ওইটুক সময় ওখানে আমি হঠাৎ করে টের পেলাম যে আমার পকেটে ফোন ছিল। আমি একটু কিছুক্ষণের জন্য পকেট থেকে হাতটা সরিয়েছি, হোয়াট এভার, যাই হোক, পকেট থেকে ফোনটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার হচ্ছে গিয়ে সঙ্গে সঙ্গে 1-2 মিনিটের মধ্যে হচ্ছে আমি টের পাই। তো টের পাওয়া মাত্র হচ্ছে আমি ওখানে রাস্তায় দাঁড়িয়ে একটু চিৎকার দিই। তারপর হচ্ছে ওখানে একজন পথচারী, উনি আমাকে ওনার ফোনটা দেয়। তো ওনার ফোন থেকে আমি আমার নাম্বারে ফোন দেই। তো ফার্স্টে হচ্ছে ফোনটা বাঁচলো, তারপরে ফোনটা কেউ কেটে দিচ্ছে। এরপর থেকে ফোনটা বন্ধ। তো আমি আমার হাজবেন্ডকে ফোন করে বললাম দ্রুত হচ্ছে গিয়ে সিম ব্লক করো, মানে ফোন যা যা করতে হয়। তো আমারটা ছিল অ্যাকচুয়ালি আইফোন। আইফোনে তো হচ্ছে যে ফাইন্ড মাই আইফোন কি সব কিছু আছে, আমি এত ভালো বুঝি না। যাই হোক, তো এগুলা করে হচ্ছে আমরা মানে সার্চ দিলাম। তো ট্র্যাক করতে করতে দেখা গেল যে ফোনটা হচ্ছে ফার্স্টে ছিল বিজলি মহল্লায়, তারপর ওখান থেকে চলে গেল ওই রাতের বেলায়, ফার্স্টে গেল হচ্ছে মনে হয় কোথায় যেন, ধোলাইর পাড়। তারপর হচ্ছে গেল শনি রাখড়া। আচ্ছা, তো শনি রাখড়া গিয়ে হচ্ছে ওটা ওখানে বসে আছে। এরপর হচ্ছে শনি রাখড়াতে লাস্ট স্টপেজ, আর কোথাও দেখি না। তো এরকম হচ্ছে 2-3 দিন চলে গেল। তো শনি রাখড়াতেই ওখানেই পড়ে আছে। তারপর হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মানে যেই কারণে হচ্ছে আমি আসলে মানে কথাটা লাইভে বলছি, সেটা হলো আমি একদিন ওর মাঝে 2-3 দিনের মধ্যে আমি একদিন মার্কেটে গিয়েছি। তো মার্কেটে আর আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, তা আমার কাছে আমার ফোন, কিন্তু লাকিলি ওই মুহূর্তে আমি ফোনে কথা বলছিলাম, তা আমার কাছে একটা মেসেজ আসে। তো মেসেজটা হচ্ছে আমি দেখি যে একটা মেসেজ এসছে, মেসেজটা এরকম লেখা যে অ্যাপল থেকে আমাকে মেসেজ পাঠাচ্ছে এরকম টাইপের যে ইউর ফোন ইজ ইন আ লস্ট মোড। যাই হোক, যে ফোনের লাস্ট 24 আওয়ার্সে ফোনের লোকেশন ট্র্যাক করার জন্য এই লিঙ্কে ক্লিক করেন, এরকম টাইপের একটা মেসেজ। মেসেজটা খুবই অফিসিয়াল ভাবে লেখা। তো আমি মেসেজটা দেখে ভাবছি কি যে আচ্ছা হ্যাঁ, আসলেই হয়তো অ্যাপল থেকে মেসেজ দিছে। বাট লাকিলি ওই মুহূর্তে আমি ফোনে ছিলাম, কথা বলছিলাম ফোনে, ফোনে কথা বলছিলাম, তাই হচ্ছে আমি দেখিনি, মানে মেসেজটা ক্লিক করি নাই। তারপর ভুলে গেলাম। তো কিছুক্ষণ পরে আমার হাজবেন্ড হচ্ছে একটু চিৎকার করে বলল যে তুমি কি হচ্ছে কোনো লিঙ্কে ক্লিক করছো? আমি বললাম না তো। তো সেই মেসেজ হচ্ছে ওর কাছেও গেছে।
এইটা অ্যাকচুয়ালি চোর বেটা বসে বসে মেসেজ পাঠাচ্ছে। ওই লিঙ্কে ক্লিক করলে আমার আইফোনের লক কোড চায়, যে লক কোড বা ফেস আইডি বা লক আইডি দিয়ে তো হচ্ছে ফোনটা লক করা। তো সে লক কোড চাচ্ছে, মানে লক কোড, আমি জাস্ট লক কোডটা প্রেস করলেই ও হচ্ছে কি কোড পেয়ে যাবে, ফোনটা অন হয়ে যাবে। তারপরে ভাগ্যিস আমি দেখি নাই, আমি দেখলে বুঝতাম না সত্যি, আমি হয়তো লক কোড দিয়েই ফেলতাম। এরপর থেকে ফার্স্টে সে পাঠাতো বাংলাদেশের নাম্বার থেকে, যে সকল নাম্বার থেকে পাঠাতো ওই নাম্বারে পরে ফোন করলে ফোনগুলো বন্ধ পাওয়া যেত, মানে ফোন বন্ধই থাকে, ফোন হচ্ছে মেসেজটা পাঠায় সে ফোন অফ করে দেয়। এইভাবে ফোন অনেক, জাস্ট কয়েকদিন সে ফোন নাম্বার থেকে পাঠালো। যখন দেখে ফোন নাম্বার থেকে পাঠালে আমরা রেসপন্স করি না, এরপর সে হচ্ছে সার্ভার খুললো একটা, সেই সার্ভারের নাম দিল অ্যাপল। সেইখান থেকে সে বসে বসে আমাদেরকে মেসেজ পাঠায়, ঠিক আছে, বিভিন্ন রকম মেসেজ। যে হচ্ছে একবার লিখলো যে হারাই যাওয়া ফোন ট্র্যাক করার জন্য এখানে দেন, একবার লিখলো যে আমরা হচ্ছে আবার মানে এরকম করে ওখানে লস্ট ফোনের ওখানে মেসেজ দিয়ে রাখছিলাম যে ওই ফোনে আমার একমাত্র বাচ্চার অনেক ভালো ভালো ছবি আছে, ওটা আমাদের জন্য খুব ভ্যালুয়েবল, একদম ছোটবেলা থেকে ছবিগুলো, সো ওটা আমাদের দরকার, তো আমরা আপনাকে টাকা দেবো, দরকার হলে ফোনটা তাও দিয়ে যান, ঠিক আছে। এইভাবে হচ্ছে গিয়ে লেখা। সেই জন্য হচ্ছে তারপরে সে যখন বুঝতে পারলো যে আমরা ছবি নিয়ে খুব কনসার্ন, ওইখান থেকে সে আমাদেরকে মেসেজ পাঠানো স্টার্ট করলো যে আপনার ছবিগুলা, মানে আমি বাংলা বলছি, ইংলিশে পাঠাচ্ছি আর কি, যে আইক্লাউডে হচ্ছে আপনার ছবিগুলা এখানে সেভ করা আছে, আপনি এখানে ক্লিক করলে ছবিগুলা পেয়ে যাবেন। প্রত্যেকটা লিঙ্কেই হচ্ছে ক্লিক করলে আইফোনের পাসকোড চায়। এইভাবে হচ্ছে আমার ফোনটা চুরি হয়েছে 29 জানুয়ারি, আজকে হচ্ছে 17 ফেব্রুয়ারি, আজকে পর্যন্ত মেসেজ আসতেছে এবং বিভিন্ন সার্ভার থেকে আমার কাছেও আসে, আমার হাজব্যান্ডের কাছেও যায়, ঠিক আছে। এরপর হচ্ছে ইন্টারেস্টিংলি এর মধ্যে যখন সার্ভার থেকেও হচ্ছে না, বাইরের দেশের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করা হচ্ছে ঠিক একইভাবে। মানে খুবই, মানে কি বলবো, খুবই ভয়ঙ্কর। জাস্ট আমি ভাবতেছিলাম যদি আমার ফোনে লক কোড দেয়া না থাকতো, ফোনে হচ্ছে যাবতীয় সবকিছুর পাসওয়ার্ড, একদম সবকিছু, তো কি একটা সিচুয়েশন হতে পারতো। তো এখনো হচ্ছে তো অবশ্যই একটা ভয়ঙ্কর সিচুয়েশন আছে, তাই না। তো তারপরে হচ্ছে আজকে আবার হঠাৎ করে সন্ধ্যা 8টার দিকে একটা মেসেজ আসলো, মানে সরি মানে নোটিফিকেশন আসলো যে ফাইন্ড মাই আইফোনে হচ্ছে একটা ট্র্যাকিং হচ্ছে, যে ফোনটা অন হয়েছে, এখন ফোনটা হচ্ছে মোতালেব প্লাজায়, ঠিক আছে। সো এখন হচ্ছে যেটা আমরা শুনলাম যে যখন ওরা এরকম ফোন সেল করতে পারে না বা লক খুলতে পারে না, তখন ফোনের পার্টস গুলা আলাদা আলাদা করে পার্ট পার্ট করে হচ্ছে সেল করে। তো মোতালেব প্লাজা নাকি এগুলা খুব হয়। তো এখন ফোনটা মোতালেব প্লাজায় দেখাচ্ছে। যাওয়ার পরে হচ্ছে 5 মিনিট হয়তো অন ছিল, ওই সময় নোটিফিকেশন আসলো এবং সুন্দরভাবে একটু পরে আবার সেই সেম মেসেজ, এবার আরেকটু ভিন্ন রকম, আরেকটু স্মার্টলি লেখা। আমি তারপরে হচ্ছে ফোনটার মেসেজটা হলো কপি পেস্ট করে আরেকটা ফোনে পাঠাইলাম, সেই ফোন থেকে হচ্ছে আমি ওই লিঙ্কে ক্লিক করলাম, ঠিক একই রকম ভাবে সেম আমার আই ক্লাউডে এতক্ষণ চাচ্ছিল হচ্ছে আমার ফোনের লক কোড, এখন আমার আই ক্লাউডের অ্যাপল আইডির আইডি পাসওয়ার্ড চাচ্ছে। তো কি ভয়ঙ্কর ধুরন্ধর চোর আপনি চিন্তা করেন। এবং হচ্ছে গিয়ে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম চোর এই ঘটনাটা নিয়ে, তো স্ট্যাটাস থেকে হচ্ছে একজন ডক্টর আপু আমাকে হেল্প করেছেন। এই আপুর হেল্পেই হচ্ছে গিয়ে আমরা তাও যেটুক হচ্ছে গিয়ে ট্র্যাকিং করতে পেরেছি, ওনার হেল্পের জন্যই। আপুর পারমিশন ছাড়া নামটা বলছি না, কিন্তু আপু না থাকলে আসলেই পারতাম না। যাই হোক, আপুকে পারমিশন ছাড়া নাম বলছি না, যাই হোক আপুর প্রতি অশেষ কৃতজ্ঞতা। তো আপুর পরে মানে চিন্তা করেন যে মানে কত ধুরন্ধর লেভেলের চোর, যে পুলিশ র্যাব ওরা কেউই হচ্ছে খুঁজে পাচ্ছে না। তো এই হচ্ছে অবস্থা। তো এই জন্যই হচ্ছে জাস্ট একটা ছোট্ট মানে কি বলবো, একটা মেসেজ দিতে চাচ্ছি সবাইকে, যে ফোন যাই ইউজ করেন, আমরা অনেক সময় থাকে না, যেমন আমার আম্মু হচ্ছে গিয়ে একটা ফোন আসলে লক কোড খুলতে মিনিমাম 2 মিনিট চলে যায়, কারণ হচ্ছে গিয়ে ভুলে যায় বা টিপাটিপিতে ভুল হয়, এসব কারণে, বা বাচ্চারা ভুলভাল করে অনেক সময়, উল্টাপাল্টা লক কোড দিয়ে ফোন লক করে ফেলে, এই কারণে কিন্তু অনেকেই ফোনে পাসকোড রাখে না, ঠিক আছে। বাট পাসকোড যদি না থাকতো আমার ফোনটায়, কি একটা অবস্থা হইতো। এখন তো আমাদের ফোনে হচ্ছে সবকিছু থাকে, একটা ফেসবুক আইডি থেকে যদি একটা উল্টাপাল্টা পোস্ট আসে তাহলেও তো কত ভয়ঙ্কর একটা ব্যাপার। তারপর হচ্ছে কি বাদ দেন, আমাদের এখন যাবতীয় যত প্রকার অ্যাপ আছে, সেটা ব্যাংকের বলেন আর যাই বলেন, সবকিছু তো অনেকেরই থাকে, আমার ছিল না, যাই হোক, বাট অনেকেরই কিন্তু ব্যাংক থেকে দেখি, মানে মোবাইল থেকে সব ধরনের ব্যাংকিং প্রসেসিং চালু কাজ করে। আমার ছিল না, বিকজ আমি ফোন থেকে অ্যাকচুয়ালি ক্লাসে নিতাম, এগুলো কিছু ছিল না। জাস্ট হচ্ছে আমার মানে ছবিগুলো, আমার বাচ্চার ছবি, এটাই হচ্ছে কি আমার একমাত্র হচ্ছে চাওয়া। তো আমার হাজবেন্ড বলছিল যে তুমি ফোনটা ইরেজ করে দাও, আমি ইরেজ করে দিলে তো সব ডাটা চলে যাবে। তারপরে মনে একটা মানে সুপ্ত ইচ্ছা নিয়ে আসি,
আমি মানে লোকটাকে ওই নাম্বারগুলোতে আমি এরকম মেসেজ দিয়েছি যে আপনি যেই দামে দোকানে সেল করবেন আপনি সেই দামে আমার থেকেই কিনে নেন, তাও ফোনটা দেন, আমার ছবিগুলো দরকার। ঠিক আছে, তো যাই হোক, তো এখন চুরি চামারি তো থাকবেই সবখানে, কিন্তু এটা আমার কাছে একটু কোয়ার্টেন এক্সপিরিয়েন্স মনে হয়েছে, তো আমার মনে হলো এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ফোনে অবশ্যই হচ্ছে লক কোড দিয়ে রাখবেন এবং যাবতীয় পাসওয়ার্ড অবশ্যই অবশ্যই কোথাও না কোথাও লিখে রাখবেন, এবং হচ্ছে এই ধরনের ঘটনা আর হচ্ছে যত ছবি সবকিছু হচ্ছে আপনাদের গুগল ড্রাইভে হোক যেখানে হোক ইম্পর্টেন্ট ছবিগুলো টাইম টু টাইম হচ্ছে আপডেট করে রাখবেন। স্পেশালি বাবু হওয়ার পরে আমরা সবাই অনেক ছবি তুলি বাচ্চাদেরকে নিয়ে মোমেন্টগুলো ক্যাপচার করে রাখার জন্য, সবসময় এগুলো আপলোডও দেই না আমরা, বা কোথাও প্রিন্টও করে রাখি না, বাট ফোন চলে গেলে এগুলো কিছুই পাওয়া যায় না। সো বেটার অবশ্যই অবশ্যই এগুলো একটু যেভাবেই হোক, টাকা খরচ করে হোক, যেভাবেই হোক, আইক্লাউডে গুগল ড্রাইভে স্পেস কিনে হোক, যেটাই হোক এগুলো নিজের কাছে রাখবেন, তাহলে এরকম যখন হারাবে একদম জানটা বের হয়ে যাবে। যাই হোক, অনেক কথা বললাম, সরি, তো কিছু মনে করবেন না, চলেন শুরু করি। ওকে, সো বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। মিড টার্ম, এমসিপিএস, ডিজিও, এই পড়াশোনা যারা করে মানে ফাইনাল এক্সাম, তারা সবাই অনেক ব্যস্ত থাকে। ব্যস্ততার কারণে তারা কখনোই বেশিরভাগ সময় তারা লাইভ ক্লাস করে না, তারা রেকর্ডেড ক্লাস করে। তো আমি জানি গত ক্লাসের মতো আজকের ক্লাসও হচ্ছে আপনারা অনেকেই রেকর্ডেড করবেন। ও, যেটা বলতে গিয়েছিলাম, এই মেসেজটা দেওয়ার পাশাপাশি সেটা হলো, আচ্ছা বাকি কথা পরে বলবো, ক্লাসটা শুরু করি। তো আমরা গতকালকে একটা ক্লাস গতদিন ক্লাস করেছি, ক্লাস 1 আর্লি প্রেগনেন্সি। এখন আর্লি প্রেগনেন্সির সেকেন্ড ক্লাসটা আমরা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সেকেন্ড ক্লাসের পরে আমার মনে হয় একটা থার্ড ক্লাস প্রয়োজন হবে, কারণ হচ্ছে টপিকগুলা ভালোই বড়। সো বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, ঠিক আছে? সো গত ক্লাসটা যারা করেছেন তো করেছেনই, যারা করেননি টেনশনের কিছু নাই, ইনশাআল্লাহ করলে বুঝে যাবেন। গত ক্লাস ছাড়াও আজকের ক্লাস আপনি ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে? সো এখন হচ্ছে আসি আর্লি প্রেগনেন্সিতে আমাদের, এখন হচ্ছে আমরা যেটা পড়বো, আমি মনে করি সরাসরি আগে আমরা চ্যাপ্টার 41-এ যেতে চাই, সেটা হলো ইমেজিং ইন অবস্টেট্রিক্স, ঠিক আছে? আবারও সেম, এখানে আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটা এখনই পড়বো না, আমরা আর্লি প্রেগনেন্সির সঙ্গে রিলেটেড পোর্শনটা পড়বো। তবে হ্যাঁ, যারা হচ্ছে কি রিলেটেড পোর্শনের সাথে সম্পূর্ণ চ্যাপ্টার পড়ে ফেলতে চান, একা একা পড়ে ফেলবেন, কোনো অসুবিধা নাই। যখন আবার হচ্ছে গিয়ে অন্য পড়ার সাথে আমরা রিকল করবো, তখন আপনার আবার মনে হবে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বাট পড়ে ফেললে খারাপ হবে না, বরং ভালোই হবে। সো এখন হচ্ছে আসি চ্যাপ্টার 41-এ যাচ্ছি কেন, বিকজ আমরা বলেছিলাম যে আর্লি প্রেগনেন্সিতে আমাদের বেস্ট হচ্ছে মডালিটি হচ্ছে টিভিএস। হ্যাঁ, টিভিএস করে হচ্ছে আমরা আল্ট্রাসোনোগ্রামটা করি, লোয়ার অ্যাবডোমেনের চাইতে আমরা টিভিএসটাকে প্রেফার করছি, তাই তো? এবং হচ্ছে আর্লিয়েস্ট যেই ডেটে আমরা করি সেই অনুযায়ী হচ্ছে যেই এইডিডি যেই দিন আসে সেটার সঙ্গে ভ্যারিয়েশন তেমন একটা হয় না, তাই না? এগুলো আমরা পড়েছি। তো এখন হচ্ছে আসি এই অবস্টেট্রিক্সে আমাদের অ্যাকচুয়ালি ইমেজিং আমরা কোনটা করি, আমরা এমআরআই, আল্ট্রাসোনোগ্রাম করি অথবা এমআরআই। সিটি স্ক্যানটা হচ্ছে আমরা অ্যাভয়েড করি, বিকজ সিটি স্ক্যানে হচ্ছে আমাদের রেডিয়েশন হ্যাজার্ড হয়, ঠিক আছে? আচ্ছা, আর এই যে হচ্ছে আমরা আল্ট্রাসাউন্ড করি, এটাও হচ্ছে কি আমাদের 3D 4D 2D অনেক রকম হয়, ঠিক আছে? তো এখন হচ্ছে সবচেয়ে মানে ইম্পর্টেন্টলি যেটা মনে রাখবো, যে এগুলা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু যেমন হচ্ছে অনেক রকম প্রশ্ন আসতে পারে, যে আল্ট্রাসাউন্ড ইন অবস্টেট্রিক্স এরকম একটা শর্ট নোট, বা হচ্ছে স্পেসিফিক্যালি ফার্স্ট ট্রাইমেস্টার আল্ট্রাসোনোগ্রাম, বা অমুক তমুক সমুক অনেক কিছু আসে। সো ওভারঅল নলেজটা আমাদের খুবই জরুরি। তো এখন দেখেন, আল্ট্রাসোনোগ্রাম কিন্তু আমাদের চয়েস অফ ইনভেস্টিগেশন। ফার্স্ট অবশ্যই আমরা আল্ট্রাসাউন্ড দিব, বাট আল্ট্রাসাউন্ডে যদি কোনো কমপ্লেক্সিটি হচ্ছে টের পাই অথবা আরো ডিটেল ইভালুয়েশন দরকার হয়, তখন কিন্তু আমরা এমআরআই দিব, আমরা কখনোই সিটি স্ক্যান কিন্তু দিব না, ঠিক আছে? আচ্ছা, একেবারেই দিব না বিষয়টা তাও না, সিটি স্ক্যান হচ্ছে খুবই লিমিটেড ইউজ হয়, ঠিক আছে? প্রেফারেবলি অবশ্যই আমরা এমআরআই দিব, ঠিক আছে? তো এখন সবচেয়ে কমনলি ইউজড ইমেজিং টেকনিক কিন্তু আল্ট্রাসোনোগ্রাম। এমআরআই হচ্ছে কখন দিব, যখন আমাদের আরো ডিটেইলিং দরকার, কারণ এমআরআই হচ্ছে কি খুব হাই সফট টিস্যু কন্ট্রাস্ট আর খুব বেটার হচ্ছে রেজলিউশনে খুব ভালো ইমেজ হচ্ছে তৈরি করে, ঠিক আছে? স্পেশালি মনে করেন অ্যানোমালি স্ক্যানে যদি হচ্ছে কি ফিটাল নিউরো অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম ধরা পড়ে বা কার্ডিয়াকো কোনো প্রবলেম ধরা পড়ে, অনেক সময় হচ্ছে আমাদের সাজেশন এমআরআই থাকে, কেন? স্পেশালি নিউরো অ্যানাটমির জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে আল্ট্রাসাউন্ড এমআরআই সব ট্রাইমেস্টারই হচ্ছে সেফ, এটা আমরা জানি, এবং এখনো পর্যন্ত কোনো ডকুমেন্টেড অ্যাডভার্স ইফেক্ট বা হ্যাজার্ডস হচ্ছে আল্ট্রাসাউন্ড বা এমআরআই নাই। তবে হ্যাঁ,
প্রয়োজনের চাইতে বেশি অবশ্যই কিন্তু আমরা করব না, ঠিক আছে? তো আল্ট্রাসাউন্ড নামেই পরিচয়, আল্ট্রাসাউন্ড, তার মানে এটা একটা সাউন্ড ওয়েভ। এবং হচ্ছে এটা আল্ট্রা কেন? বিকজ এখানকার ফ্রিকোয়েন্সি এত বেশি। আমরা ছোটবেলায় পড়তাম যে বাদুর হচ্ছে অনেক বেশি কম্পাঙ্ক তৈরি করে করে যায়, যেটা হচ্ছে কি আমরা শুনতে পাই না, এটা ভাইব্রেশন হয়, সে চোখে দেখে না, বাট ওই সাউন্ড শুনে শুনে সে আগায়। ঠিক তেমনি আল্ট্রাসাউন্ড হচ্ছে এত বেশি হাই ফ্রিকোয়েন্সি একটা সাউন্ড, যেটা আমাদের অডিবল রেঞ্জে না, ঠিক আছে? তো এটা আসলে অনেক, ঠিক আছে, বাট আমরা যে অপসে ইউজ করি সেটা কতটুকু, সেটা হচ্ছে মোর দেন 2 মেগাহার্টজ, ঠিক আছে? মোর দেন 2 মেগাহার্টজ, ওকে? আচ্ছা, এখন হচ্ছে আসেন আল্ট্রাসাউন্ড যে প্রোডাকশন হয়, একটা কথা, আল্ট্রাসাউন্ড রিলেটেড প্রশ্ন কিন্তু অস্পিতেও আসতে পারে, ঠিক আছে? তো আল্ট্রাসাউন্ড যে প্রডিউস হয় এটা হচ্ছে গিয়ে একটা সিনথেটিক পিজো ইলেকট্রিক ক্রিস্টালের মধ্যে হয়, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে একটা কথা আছে, এমআরসিওজি যারা দিবে ইনশাল্লাহ, এমআরসিওজির ক্ষেত্রে কিন্তু আল্ট্রাসাউন্ড এমআরআই আরো অনেক ডিটেইলিং এ পড়তে হয়, যেটা আমাদের এমসিপিএস বা ডিজিওতে মিড টার্ম অতটা লাগে না। আবার এফসিপিএস ফাইনাল দিতে গেলে আপনাকে কিন্তু আরেকটু ডিটেল লাগে, ঠিক আছে? এটা আমরা যখন ওই রিলেটেড পড়বো তখন ওইভাবে হচ্ছে আমরা ইনশাল্লাহ ডিসকাস করব, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি একটু লিখে লিখে বলি। আচ্ছা, সেটা হলো যে ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করি, আমরা অপসে যখন ইউজ করি, এখন মনে করি যদি ট্রান্স অ্যাবডোমিনাল রুটে করি। আচ্ছা, একটা কমন কথা বলি, একটা খুব কমন মিস্টেক আমি খেয়াল করেছি, যে আল্ট্রাসাউন্ড বললে কেন জানি হচ্ছে অবচেতন মনে সবাই ধরে নেয় এটা হচ্ছে গিয়ে অ্যাবডোমিনাল রুটে করা, আর টিবিএস বললে ভাবে এটা পারভাজেনাল, ফাইন, বাট আল্ট্রাসাউন্ড কিন্তু এখানে স্পেসিফাই করা নাই যে আপনি ট্রান্স অ্যাবডোমিনাল করলেন নাকি ট্রান্স ভ্যাজেনাল করলেন না ট্রান্স পেরিনিয়াল করলেন, কি করলেন, স্পেসিফাই কিন্তু নাই। আল্ট্রাসাউন্ড হচ্ছে একটা মডালিটি, আর কোন রুটে করলেন সেই অনুযায়ী কিন্তু নাম আলাদা, ঠিক আছে? সো আপনি যদি অ্যাবডোমিনাল ট্রান্সডিউসার ইউজ করেন, সেখানে আমরা হচ্ছে সাধারণত 3 to 5 মেগাহার্জের হচ্ছে ফ্রিকোয়েন্সিটা ইউজ করি। আর যখন আমরা ট্রান্সভাজেনাল করি, মানে ভ্যাজাইনাল ট্রান্সডিউসার, তখন হচ্ছে আরেকটু বেশি ফ্রিকোয়েন্সি 5 to 7 মেগাহার্জ ইউজ করি। এটা একটা খুব ইম্পর্টেন্ট পড়া। গাইনি আর অপসের ক্ষেত্রে একটু কিন্তু ভ্যারিয়েশন আছে, আমরা আজকে অপস পড়ছি, ঠিক আছে? আচ্ছা, সো এখন হচ্ছে একটা ইন্টারেস্টিং কথা আমি বলি, সেটা হলো যে ফ্রিকোয়েন্সি যত বেশি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে যত বেশি তত হচ্ছে ইমেজ রেজলিউশনটা তত ভালো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু যত বেশি ফ্রিকোয়েন্সি বেশি মানে করে যাচ্ছে, ঠিক আছে, এত ফাস্ট যাচ্ছে, এত বেশি ফ্রিকোয়েন্সি নিয়ে যাচ্ছে, ইমেজটা খুব সুন্দর হচ্ছে, ঠিক আছে, কিন্তু এত জোরে যাওয়ার কারণে ওয়েভটাও খুব র্যাপিড অ্যাটেনুয়েশন হচ্ছে, এই কারণে খুব ডিপে ঢুকতে পারে না। খেয়াল করেন, যদি হচ্ছে গিয়ে আপনি খুব ঘন ঘন একটা পাতা পড়েন, যে উল্টে উল্টে পড়েন, আপনি হচ্ছে বারে বারে পড়তেছেন, সো একই পড়া দেখবেন সুপারফিশিয়ালি আপনার মাথায় ঢুকবে, কিন্তু আস্তে আস্তে মন দিয়ে বুঝে বুঝে যে পড়ার বিষয়টা, ওটা কখন হবে? যখন আপনি স্লো অ্যান্ড স্টেডি পড়বেন, ঠিক আছে? অর্থাৎ খুব দ্রুত ভ্যারভ্যার ভ্যারভ্যার করে যে পড়াটা পড়া হয়, সেটা অ্যাপারেন্টলি মনে হয় বই দাগায় ভরায় ফেললাম, ইমেজ রেজলিউশন অনেক বেশি, কিন্তু নলেজটা খুব বেশি ডিপে যাবে না, ঠিক আছে? বিকজ পড়াটা ঢুকবেও দ্রুত, ছাত্রায়ও যাবে দ্রুত, মানে আমরা কাইন্ড অফ হচ্ছে পরীক্ষার আগের রাতে পড়ে গিয়ে পরীক্ষার হলে বমি করি, ওরকম, ঠিক আছে? যে ফ্রিকোয়েন্সি যত বেশি, ইমেজ রেজলিউশন খুবই ভালো, কিন্তু এত দ্রুত হচ্ছে এটা মাথা থেকে চলে যায়, যে র্যাপিড ওয়েভ অ্যাটেনুয়েশন হয়, যে ডিপে ঢুকে না, অর্থাৎ ডিপার স্ট্রাকচার ভালোভাবে ভিজুয়ালাইজ হয় না, ঠিক আছে? তাহলে দেখেন, এখান থেকে অনেকগুলো ইনফরমেশন আমরা পরীক্ষায় লিখতে পারবো, ঠিক আছে? যে ফ্রিকোয়েন্সি যত বেশি, হ্যাঁ, যেমন টিভিএস এর ফ্রিকোয়েন্সি আমরা দেখলাম বেশি, ফ্রিকোয়েন্সি যত বেশি ইমেজটা ভালো, সো টিভিএস এ আমার ইউটেরাস অ্যাডনেক্সে খুব ভালো ইমেজ আসবে, কিন্তু যেহেতু র্যাপিড ওয়েভ অ্যাটেনুয়েশন হবে, ডিপ স্ট্রাকচার ভালোভাবে ভিজুয়ালাইজ হবে না, সো টিভিএস এ আমরা ওইটুকুন জায়গায় দেখতে পাবো, ভিতরে জিনিসপত্র কিন্তু আমরা ভালো দেখতে পারবো না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, ওকে? খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন কিন্তু এখানে আমরা পড়লাম। আর সাউন্ড হচ্ছে যখন বডিতে ট্রাভেল করে টিস্যুতে, সে 1540 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এই গতিতে যায়। এটা মিড টার্মের সিঙ্গেল বেস্ট একটা খুব ইম্পর্টেন্ট পড়া হতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো গেল। আরেকটা ব্যাপার, আপনি যে আল্ট্রাসাউন্ড করছেন, ঠিক আছে, আল্ট্রাসাউন্ডটা হচ্ছে রিফ্লেক্টেড হয়েই হচ্ছে গিয়ে আপনার একটা ইমেজ তৈরি করছে। সো এখন এটা ডিপেন্ড করে 4টা ফ্যাক্টরের উপরে, ইকোস্ট্রেন্থটা, ঠিক আছে, অ্যাকাস্টিক ইম্পিডেন্স মিসম্যাচ, ওকে? যেমন হচ্ছে কি দেখেন, সফট টিস্যু বোন,
এই দুটা কিন্তু দেখতে সেম সেম হবে না, ঠিক আছে? তো সফট টিস্যু আর বোন, মনে করেন এখানে সফট টিস্যু, এখানে বোন আছে, এই হচ্ছে যেখানে বোনটা স্টার্ট, ওটা খুবই ব্রাইট দেখা যাবে, ইকোজেনিক স্ট্রাকচারের মতো। ব্লাড, হ্যাঁ, ওটা একটা ইকোজেনিক স্ট্রাকচার দেখা যাবে, ঠিক আছে? আবার হচ্ছে যেগুলা আপনার খালি স্পেস, ওগুলো কিন্তু কালো কালো লাগবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কোন অ্যাঙ্গেলে আপনি আল্ট্রাসাউন্ড বিমটা যাচ্ছে, ঠিক আছে? দ্য অ্যাঙ্গেল অ্যাট হুইচ দ্য আল্ট্রাসাউন্ড বিম স্ট্রাইকস অ্যাট দ্য রিফ্লেক্টিং ইন্টারফেস, ঠিক আছে? ওকে, আরেকটা হচ্ছে আল্ট্রাসাউন্ডের স্ট্রেংথ, আর হলো রিফ্লেক্টরের সাইজ, ঠিক আছে? এই 4টা পয়েন্ট, এগুলা হচ্ছে গিয়ে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এগুলো বিভিন্নভাবে আসে, ঠিক আছে? সো আল্ট্রাসাউন্ড ইমেজ হচ্ছে তাহলে বি মোড, এম মোড, কালার ডপলার, পালস ওয়েভ, অনেক রকমই আছে। তো এখন একটা ইন্টারেস্টিং কথা বলি, পরীক্ষায় কিন্তু আপনার স্পেসিফিক্যালি কালার ডপলার আল্ট্রাসাউন্ড নিয়ে প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র ওভারঅল আল্ট্রাসাউন্ড নিয়ে আসতে পারে, সেফটি অফ আল্ট্রাসাউন্ড নিয়ে আসতে পারে, বা টিভিএস ট্রান্স অ্যাবডোমিনালের হচ্ছে কম্পারিজন করতে হবে, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে একটা স্পেসিফিক যে একটা ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সির জন্য, বা প্রেগনেন্সি অফ আননোন লোকেশন ইভালুয়েশনের জন্য, বা একটোপিক প্রেগনেন্সি ইভালুয়েশনের জন্য, বা আর্লি প্রেগনেন্সি ইভালুয়েশনের জন্য আল্ট্রাসাউন্ড, এরকম বিভিন্নভাবে হচ্ছে রিটেনের প্রশ্ন আসে। এবং সেম প্রশ্ন হচ্ছে আপনার এসিকিউতেও আসতে পারে, শর্ট নোটেও আসতে পারে, বা আবার একই ইনফরমেশন ওয়ালা প্রশ্ন সিঙ্গেল ওয়েস্টেও দিতে পারে, ঠিক আছে? তো পড়া একই, আপনার ওয়ে অফ প্রেজেন্টেশন হচ্ছে বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন, ঠিক আছে? আচ্ছা, সো বি মোড হচ্ছে ব্রাইটনেস মোড, এটা অ্যাকচুয়ালি 2D হয়, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা 3D বুঝি না, মানে এখানে আমাদের আয়তন বা ভলিউম এগুলো কিছুই মেজার করা যায় না। আর এম হচ্ছে এম ফর মুভিং, ঠিক আছে? মুভিং অর্গান, মনে করেন ফিটাল হার্ট, সে বিট করে, সে মুভ করে, একটা ওয়েভি প্যাটার্ন, এটা বোঝা যায়। আর কালার ডপলার, আমি সহজ বাংলায় বলবো, কালার ডপলার যেখানেই থাকবে সেখানে আমরা বুঝবো ব্লাডের ডিরেকশন আমরা বুঝি, ঠিক আছে? অর্থাৎ ব্লাডের ভিতর, ব্লাড ভেসেলের ভিতর যে ব্লাডটা মুভ করে, ওই মুভমেন্টের সাথে রিলেটেড এই হলো কালার ডপলার, ঠিক আছে? তো অপসের জন্য আমাদের তো সারা শরীরের কালার ডপলার প্রয়োজন নাই, কালার ডপলার নিয়ে অনেক ফ্যাকাল্টির কোয়েশ্চেন হতে পারে, আমাদের দরকার অপস রিলেটেড কালার ডপলার, ঠিক আছে? সো আমরা যে কালার ডপলারটা করি, এখানে ফিটাল ডপলারও করি, এবং হচ্ছে মানে মেইনলি হচ্ছে আমরা বাচ্চার কন্ডিশন বোঝার জন্যই করি, ঠিক আছে? তো এখানে ম্যাটারনাল ফিটাল দুইটা ভেসেলই করি, ঠিক আছে? এটা নিয়ে আমি আরেকটা ইনশাল্লাহ ক্লাস নিব, এবং একটা ক্লাস সম্ভবত মেইন গ্রুপে সেভ করা আছে। যাই হোক, তো ফিটাল আর্টারিয়াল ডপলারে আমরা কি কি দেখি? আমরা ওখানে আম্বেলিকাল আর্টারি দেখি, মিডল সেরেব্রাল আর্টারি দেখি, এই দুটা দেখি, এই দুটা হচ্ছে আর্টারিয়াল ডপলার। আর ভেনাস ডপলারের ক্ষেত্রে আমরা দেখি ডাক্টাস ভেনোসাস, আম্বেলিকাল ভেন, মেইনলি আমরা ডাক্টাস ভেনোসাসটাই কিন্তু দেখি, ঠিক আছে? যদি এখন প্রশ্ন হয় সবচেয়ে কমন কোন ভেইনটা হচ্ছে আমরা অ্যাসেস করি, সেটা হলো ডাক্টাস ভেনোসাস, ঠিক আছে? আর আম্বেলিকাল আর্টারি, খেয়াল করেন, এই হচ্ছে ইউটেরাস, এই হচ্ছে প্লাসেন্টা, আর এই হলো বাচ্চা। তো বাচ্চা হচ্ছে আম্বেলিকাল কর্ড দিয়ে প্লাসেন্টার সাথে কানেক্টেড, তো আম্বেলিকাল কর্ড দিয়ে ওর সকল প্রকার সাপ্লাই হচ্ছে আসা যাওয়া করে। তো আম্বেলিকাল আর্টারি ডপলার রিফ্লেক্ট করে প্লাসেন্টার সাথে ওর সম্পর্কটা কেমন। সো প্লাসেন্টাল সার্কুলেশন বোঝার জন্য আমরা আম্বেলিকাল আর্টারি করি। আর আমরা জানি ভেইন হচ্ছে রিটার্ন করে সবকিছু, সো ডাক্টাস ভেনোসাস এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি রিটার্নিং পাওয়ারটা বোঝায়, মানে বাচ্চার হার্টটা কিরকম, কার্ডিয়াক কমপ্লেক্স, কার্ডিয়াক আফটার লোড, এগুলাকে হচ্ছে বোঝায়, ঠিক আছে? এই এখন মনে রাখবেন, ইনিশিয়ালি কিন্তু হচ্ছে আপনার ভেইন গুলা খারাপ হয় না, ডাক্টাস ভেনোসাস যখন খারাপ হবে তখন বুঝবেন যে বাচ্চা মরার সময় হয়ে গেছে কাইন্ড অফ, ঠিক আছে? ডপলার নিয়ে আমরা আরেকটা ক্লাস ইনশাল্লাহ পরে নিব, ওকে? সো এখন জাস্ট গ্রসলি একটু বললাম, এখন আসি আল্ট্রাসাউন্ডের সেফটি। এই যে বললাম আল্ট্রাসাউন্ড হচ্ছে সেফ, এখন পর্যন্ত কোনো ডকুমেন্টেড খারাপ ইফেক্ট নাই, তার মানে এই না যে সারাদিন বসে বসে এখন আমি আল্ট্রাসাউন্ড করতেই থাকবো। আল্ট্রাসাউন্ড যখন করা হয়, যে টিস্যুটা হচ্ছে আল্ট্রাসাউন্ডের ট্রান্সডিউসার ঘুরানো চুপানো হবে, সেখানকার টেম্পারেচারটা একটু বেশি হয়ে যায়, ওই টিস্যুর হচ্ছে টেম্পারেচার এলিভেটেড থাকে, ওইখানে যদি আপনি খুব বেশি মাইক্রোস্কোপিক্যালি দেখতে যান, দেখতে পারেন, আপনি দেখবেন ওখানে মাইক্রো বাবল ফর্মেশন হবে, ছোট্ট ছোট্ট খুবই নুড়ি নুড়ি বুদু বুদু, ঠিক আছে? এবং হচ্ছে ওখানে বাবল ফর্মেশন হয়ে একটু ক্যাভিটেশনের মতো হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পড়া, এটা হচ্ছে পরীক্ষায় সিঙ্গেল বেস্টে বা অস্পিতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসার মতো একটা পড়া, ঠিক আছে? এই তো এই তিনটা কথা আমরা পড়বো, খুব ইম্পর্টেন্ট। সো আল্ট্রাসাউন্ড হচ্ছে এই জন্য আমাদের করতে হবে শর্টেস্ট ডিউরেশন পসিবল, এবং হচ্ছে যত কম করা যায়, মানে দরকার ছাড়া করবো না, স্পেশালি ডপলার, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ হালকা পাতলা পড়া, ঠিক আছে? আর টিভিএস আর ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রামের মধ্যে একটু আগে আমরা বলেছি আর্লি প্রেগনেন্সিতে অবশ্যই টিভিএসটা হলো বেটার, ঠিক আছে? বিকজ আমাদের হচ্ছে দেখতে হবে ইউটেরাসের ভিতরে এইটুকুনি অংশ,
এবং সাথে এই অ্যাডনেক্সের অংশটা যে কোনো প্যাথোলজি আছে কিনা এইটুকু দেখলে আমরা খুশি। আমাদের ডিপার স্ট্রাকচার দরকার নাই, এইটুকু আমাদের ভালো রেজলিউশনে দেখতে হয়। তাই আর্লি সোনোগ্রামে টিভিএসটা হচ্ছে, সরি আর্লি প্রেগনেন্সিতে টিভিএস হচ্ছে আমাদের জন্য বেটার, ঠিক আছে। আর 3D যেটা, 3D হচ্ছে গিয়ে লাইফ লাইক ইমেজ হয়, ঠিক আছে। যেমন মনে করি এটা একটা কটন বাডের ডিব্বা, হ্যাঁ আমি এখন আপনাকে ছবিতে দেখাচ্ছি, এদিকে দেখাচ্ছি এটা হলো 2D, আপনি কিছুই বুঝতে পারছেন না এটা আয়তন ভলিউম কোথায় কি। বা 3D যখন আমি আপনাকে চারপাশটা দেখাচ্ছি তখন কিন্তু আপনি মেজারমেন্ট নিতে পারবেন। সো 3D হচ্ছে একটা লাইফ লাইক ইমেজ করে, এবং হচ্ছে গিয়ে এটা অ্যাকচুয়ালি দুইটা প্লেনে হচ্ছে গিয়ে আমাদের ইমেজটা আমরা নেই, ঠিক আছে। এবং অনেকগুলা হচ্ছে ব্লক আর ভলিউম হচ্ছে খ্যাচখ্যাচ খ্যাচখ্যাচ করে ছবি আসে, সব মিলাই হচ্ছে একটা সুন্দরভাবে একটা ডিজিটালি স্টোর থাকে এবং ওরা একটা কম্পাইল্ড একটা ইমেজ তৈরি করে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে অনেক সুবিধা আছে, যেমন হলো কমপ্লেক্স স্ট্রাকচার খুব একটা সিঙ্গেল ইমেজে ভিউ করা যাচ্ছে, আমাকে মনে মনে ভেবে নিতে হচ্ছে না যে ডানে এটা আছে বামে এটা আছে, অর্থাৎ মেন্টাল রিকনস্ট্রাকশন এখানে প্রয়োজন নাই। তারপরে হচ্ছে গিয়ে এমনভাবে ইনফরমেশনগুলো স্টোর থাকে, প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু বিভিন্ন দিক থেকে ওটা দেখার একটা সুযোগ আমি পাচ্ছি, ঠিক আছে। এবং এটা একটা স্টোর্ড একটা ডকুমেন্ট, এটা ডকুমেন্টেশন হিসেবেও কাজ করছে, প্রয়োজনে আমি সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য ছবিগুলো কাউকে পাঠালেই হচ্ছে। তারপর অ্যানোমালি যদি দেখতে হয় এইভাবে আরো ভালো বোঝা যায়। তারপর লাইফ লাইক একটা ইমেজ, একটা বাচ্চার ফেস বোঝা যাচ্ছে, হাত পা দেখা যাচ্ছে, মুভমেন্ট বোঝা যাচ্ছে, সো প্যারেন্টের সাথে একটা সুন্দর বন্ডিং তৈরি হচ্ছে, ঠিক আছে। তারপরে যেগুলো আমার মেজারমেন্ট দরকার, যেমন ফিটাল লাং ভলিউমটা কেমন, ঠিক আছে, স্পেশালি পালমোনারি হাইপোপ্লাসিয়া থাকলে, অলিগোহাইড্রোমিয়াস লং টার্ম থাকলে পালমোনারি হাইপোপ্লাসিয়া হতে পারে, তো তখন আমরা লাংয়ের ভলিউমটা মাপতে পারি। তারপরে হচ্ছে এটা অবশ্যই একটা টিচিং টুল হিসেবে কাজ হয়, এই যে ছবিগুলো তোলা যায় বলেই তো অস্পিতে হচ্ছে ছবি ইনফরমেশন, ছবি সহ হচ্ছে পরীক্ষার প্রশ্ন দিয়ে দেয়, তাই তো, এবং শিক্ষার জন্য খুবই জরুরি, ঠিক আছে। তো এই হলো 3D আল্ট্রাসাউন্ডের আমার কিছু অ্যাডভান্টেজেস, ঠিক আছে। এখন হচ্ছে আসি ফার্স্ট ট্রাইমেস্টার আল্ট্রাসোনোগ্রাফি। তো প্রথম কথা হচ্ছে একটা বক্স আছে, দেখি যে ফার্স্ট ট্রাইমেস্টার আল্ট্রাসাউন্ডের হচ্ছে কি কি ইন্ডিকেশনস আছে। এইটা হচ্ছে আপনি অপশন দেখলেই পারবেন, সিঙ্গেল বেস্টে আর রিজনে লিখতে গেলে আপনি পারবেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে মনে করতে বসবেন দেখবেন 3টার বেশি 4 নাম্বার আর মনে পড়ে না, ঠিক আছে। সো একটু পড়তে তো হবেই। সো এখন ফার্স্টে হচ্ছে কি একটু বুদ্ধি করে পড়ি আমরা। প্রেগনেন্সি আছে খুবই ভালো, প্রেগনেন্সি আদৌ আছে কিনা দেখার জন্য, প্রেগনেন্সি ইন্ট্রাইট্রাইন না এক্সট্রা ইট্রাইন বোঝার জন্য, ঠিক আছে। ইন্ট্রাইট্রাইন প্রেগনেন্সি নাকি সাসপেক্টেড একটোপিক প্রেগনেন্সি, যে কোনো রকম পিভি ব্লিডিং থাকলে অ্যাসেস করার জন্য আমরা করি। তারপরে ফিটাসের অ্যানোমালি আছে কিনা, তারপরে হলো মোলার প্রেগনেন্সি সাসপেশন থাকলে, তারপরে জেস্টেশনাল এজটা হিসাব করার জন্য, মাল্টিপল প্রেগনেন্সি যদি থাকে সেটার কোরিয়ানিসিটি বোঝার জন্য, অর্থাৎ প্লাসেন্টা কয়টা, বাচ্চা কার্ডিয়াক অ্যাক্টিভিটি আসলো কিনা, তারপর অ্যানোপ্লয়েডি স্ক্রিনিং এর জন্য, এবং যদি হচ্ছে গিয়ে অ্যাডনেক্সাতে কোনো ম্যাচ থাকে সেটার ইভালুয়েশনের জন্য, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমার ফার্স্ট ট্রাইমেস্টার আল্ট্রাসোনোগ্রামের বেশ কিছু ইন্ডিকেশন, ওকে। এরপর হচ্ছে এখানে একটা বক্স আছে, এই বক্সটা অলরেডি হচ্ছে আমরা আরেকটা চ্যাপ্টারে পড়ে এসেছি, ঠিক আছে। তো এই বক্স থেকেও পরীক্ষায় বেশ প্রশ্ন আসে। এখন একটা ইম্পর্টেন্ট পড়া, জেস্টেশনাল স্যাক, ঠিক আছে, এটাও হচ্ছে গিয়ে অস্পির জন্য খুব ইম্পর্টেন্ট। সো ইন্ট্রাইট্রাইন জেস্টেশনাল স্যাক, ঠিক আছে, এটা হচ্ছে আমরা টিভিএস করে দেখতে পাই অ্যাজ আর্লি এজ 5 উইকস, আর তার ভিতরে ইয়ক স্যাক পাই 5.5 উইকসে, ফিটাল পোল 6 উইকসে, এগুলো অলরেডি আমরা পড়েছি। তো ডেফিনিট একটা ডায়াগনোসিস ইন্ট্রাইট্রাইন আমরা কখন বুঝতে পারবো, ইন্ট্রাইট্রাইন একটা সুন্দর স্যাক সহ ডায়াগনোসিস আমরা বুঝতে পারি প্রেগনেন্সি মোটামুটি 29 to 35 ডেজে, ঠিক আছে। আচ্ছা, তো একটা হতে পারে অ্যাকচুয়াল স্যাক, যেটাকে আমরা বলতেছি ট্রু জেস্টেশনাল স্যাক, এটা কিন্তু এক্স্যাক্টলি মাঝখানে থাকে না, একটু মাঝখান থেকে সাইডে থাকে, যেটাকে আমরা বলছি এক্সেন্ট্রিক ইনপোজিশন, এবং থাকে হচ্ছে ফান্ডাসে বা বডির দিকে, লোয়ার সেগমেন্টে কিন্তু থাকবে না, এবং এখানে হচ্ছে ডাবল ডেসিডুয়াল সাইন থাকে, একদম ক্লিয়ার কাট সুন্দরভাবে হচ্ছে স্যাকটা পাওয়া যায়, কোনো এবড়োথেবড়ো ইররেগুলারিটিস থাকবে না, ঠিক আছে। এবং হচ্ছে কি তার ভিতরে প্রেজেন্স অফ ইয়ক স্যাক বা ফিটাল পোল থাকলে একদম কনফার্ম প্রেগনেন্সি, ঠিক আছে। আর ট্রু স্যাক যেটা, এটা যদি আপনি প্রত্যেকদিন মেজারমেন্ট করেন, আপনি প্রত্যেকদিন দেখবেন 1 মিলিমিটার করে ডেইলি হচ্ছে এটা বাড়ে, ঠিক আছে। বাট যদি এটা ট্রু স্যাক না হয়, সিউডো স্যাক হয়, তখন কি হবে, তখন এটা এত সুন্দর আউটলাইন হবে না, ইরেগুলার হবে, এবড়োথেবড়ো, এক্সেন্ট্রিক না হয় সেন্ট্রালি প্লেস থাকবে, কোনো ডাবল ডেসিডুয়াল সাইন থাকবে না, এবং ভিতরে কোনো ইয়ক স্যাক বা ফিটাল পোল থাকবে না, অর্থাৎ এমটি একটা স্যাক হবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনি ডিফারেন্সিয়েট করবেন, ঠিক আছে। এখন আমাদের অনেক সময় আমরা প্র্যাকটিক্যালিও পাই, প্লাস পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে 8 উইকসে হচ্ছে আমরা একটা স্যাক পেলাম, বাট সেখানে কোনো ফিটাল পোল বা এমব্রায়ো নাই, এখন হাউ টু ইভালুয়েট বা কি আমাদের আউটকাম হতে পারে। সো 8 উইকসে আমাদের কিন্তু চাওয়া কি,
আপার লিম্বার স্টমাক চলে আসবে, ক্রাউন রাম্পলেন 16 মিলিমিটার হয়ে যাবে, এগুলা কিছু তো নাই, তার চেয়ে বরং ভিতরে কিছু নাই। সো এখন আমাদের স্যাকটা দেখতে হবে এটা কি সিউডো নাকি হচ্ছে ট্রু স্যাক, এবং যদি হচ্ছে কি এটা সিউডো স্যাক হয় সেই ক্ষেত্রে হচ্ছে এটার আউটকাম কি, ট্রু স্যাক হলে আউটকাম কি, এবং যদি হচ্ছে কি এটা অ্যাকচুয়ালি ট্রু স্যাক না সিউডো স্যাক এবং সাথে অ্যাসোসিয়েটেড একটোপিক প্রেগনেন্সি থাকতেও পারে। ঠিক আছে, এগুলো অনেক কিছু আছে, আমি এটা পড়বো প্রেগনেন্সি অফ আননোন লোকেশন পড়ার সময়। ঠিক আছে, জাস্ট হচ্ছে এখানে একটু করে আপনাকে একটু হিন্টস দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে মোটামুটি এইটুকুন পড়া। এরপরে হচ্ছে আসি জেস্টেশনাল এজ ফর ডেটিং ইন প্রেগনেন্সি। এভাবেও কিন্তু একটা ছোট্ট প্রশ্ন চলে আসতে পারে। তো আমরা গত ক্লাসেই বলেছি আল্ট্রাসাউন্ড করে কিন্তু আমরা খুব ভালোভাবে অ্যাসেসমেন্ট করতে পারি। স্পেশালি মনে করি সব মহিলা কিন্তু এলএমপি বলতে পারে না। ঠিক আছে, অনেকের এলএমপি আসলে পিরিয়ড ইরেগুলার হয়, অনেকের হচ্ছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়াতে কনসিভ করে, তারা তো পারেই না। অনেক মহিলা হচ্ছে গিয়ে রেগুলার পিরিয়ড হওয়ার পরও এলএমপি বলতে পারে না, তাই না? সো এখন 20-30% মানুষ দেখবেন এলএমপি পারে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এলএমপি যারা জানবে না তাদের ক্ষেত্রে আমাদের বেস্ট একটা অপশন হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে টিভিএস করা। ঠিক আছে, আচ্ছা এই টিভিএস করে আমরা তার যে ডেটিংটা পাবো এটা খুবই অ্যাকিউরেট। ঠিক আছে, তো ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে আমরা ক্রাউন রাম্প লেন্থ দেখে কিন্তু ডেটিংটা করি, আর সেকেন্ড ট্রাইমেস্টারে আমাদের ক্রাউন রাম্প লেন্থ আসে না, তখন হচ্ছে আসে আমার বাই প্যারাইটাল ডায়ামিটার, ফিমোরাল লেন্থ, হেড সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, এই 4টা জিনিস আসে। ঠিক আছে, আচ্ছা তার মধ্যে হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হলো ট্রান্সসেরেবেলার ডায়ামিটার। ঠিক আছে, এইটা হচ্ছে খুবই অ্যাকুরেট প্রেডিক্টর যদি 14 থেকে 28 সপ্তাহের মধ্যে করেন। ঠিক আছে, এই 4টার বাহিরে এইটা 14 থেকে 28 সপ্তাহের জন্য খুবই অ্যাকুরেট প্রেডিক্টর। ঠিক আছে, আর আরেকটা কথা মনে রাখবো, বাইপ্যারাইটাল ডায়ামিটার থেকে আমরা ইনিশিয়ালি করি, আর অ্যাবডোমিনাল সার্কামফারেন্স হচ্ছে গিয়ে বাচ্চার নিউট্রিশন ভালো বোঝায়। আমরা যদি বেশি খাওয়া দাওয়া করি ভুঁড়ি বাড়ে না, সো বাচ্চা যখন বেশি খায় বাচ্চার ভুঁড়ি বাড়ে, সো নিউট্রিশনাল স্ট্যাটাস বোঝার জন্য অ্যাবডোমিনাল সার্কামফারেন্স ভালো। ঠিক আছে, আচ্ছা আর যদি 4টার মধ্যে যে কোনো একটা বেছে নিতে হয় কোনটা সবচেয়ে ভালো এজ ডিটারমিনেশনের জন্য, সেটা হলো ফিমোরাল লেন্থ। ঠিক আছে, আচ্ছা এইবার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আইভিএফ প্রেগনেন্সি যদি হয় সেখানে কিন্তু যে এমব্রায়ো ট্রান্সফার থেকে ওভাম পিক আপ থেকে শুরু করে এমব্রায়ো ট্রান্সফার প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমাদের আল্ট্রাসাউন্ড লাগে। সো ইনফার্টিলিটির সাথে আল্ট্রাসাউন্ড বা আইভিএফ প্রেগনেন্সিতে আল্ট্রাসাউন্ড এরকমও শর্ট নোট হতে পারে, এটা আমরা আস্তে আস্তে অন্য চ্যাপ্টার পড়ার সময় কিন্তু পড়বো। আমি কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন বলে দিচ্ছি আপনাদেরকে, মাথা খাটায় খাটায় কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু এখন থেকেই চিন্তা করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আসি আল্ট্রাসাউন্ড করে আর্লি প্রেগনেন্সিতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি নাকি সিঙ্গেলটন প্রেগনেন্সি। মাল্টিপল প্রেগনেন্সি হলে আমাদের তখন যেটা খুব ভালোভাবে বুঝতে হবে যে এটা হলে ডাইকোরিয়নিক টুইন নাকি হচ্ছে মনোকোরিয়নিক টুইন, অর্থাৎ প্লাসেন্টা শেয়ার্ড নাকি দুজন আলাদা করে প্লাসেন্টা ইউজ করছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের লাগে টি সাইন অর ল্যামডা সাইন অথবা টুইন পিক সাইন, এগুলা নিয়ে হচ্ছে আমরা মাল্টিপল প্রেগনেন্সি চ্যাপ্টারে পড়বো খুব সুন, আর নেক্সট উইকে ইনশাল্লাহ পড়বো। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আল্ট্রাসাউন্ড একটা ফার্স্ট ট্রাইমেস্টার একটা ইম্পর্টেন্ট মার্কার আমরা করি, সেটা হচ্ছে কি এনটি স্ক্যান বলি। এনটি স্ক্যানকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার অ্যানোমালি স্ক্যানও কিন্তু বলি। এনটি মানে হচ্ছে নুকাল বা নাকাল ট্রান্সলুসেন্সি। ঠিক আছে, এটা নিয়েও হচ্ছে পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কোয়েশ্চেন হয়, অস্তিতে আসে, এবং এটা আমরা চ্যাপ্টার 12তে হচ্ছে আরো ক্লিয়ারলি পড়বো। ঠিক আছে, আচ্ছা তো এখন জাস্ট এইটুকু মনে রাখবো, এনটি যদি হচ্ছে মোর দেন 3 মিলিমিটার হয় টিভিএস এ কিন্তু, তাহলে হচ্ছে আমাদের কিন্তু একটু সন্দেহ করতে হবে যে কোনো একটা অ্যানোপ্লয়েডি থাকার চান্সেস আছে। অ্যানোপ্লয়েডি বলতে ট্রাইজোমি 21, 18, 13 বা ট্রিপ্লয়েডি বা টার্নার সিনড্রোম। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সি যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ইউট্রাসের ভিতরে যে স্যাকটা পাবেন সেটা হবে সিউডোস্যাক। ঠিক আছে, সিউডোস্যাক হবে। ওকে, আর সিউডোস্যাক পেলে আপনার মাথায় আসতে হবে যে এখানে কোনো একটোপিক আছে কিনা আপনাকে আমাকে কিন্তু দেখে ফেলতে হবে। সো একটোপিক সবচেয়ে কমনলি কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউবে, তাই তো? তো ফ্যালোপিয়ান টিউবে তখন আমরা এখানে একটা ইকোজেনিক রিং পাই, এটাকে হচ্ছে স্পেসিফিক্যালি আমরা বলতে পারি রিং অফ ফায়ার অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, এই অ্যাপিয়ারেন্স একটা ইকোজেনিক রিং পেতে পারি। ঠিক আছে, যদি মোলার প্রেগনেন্সি হয় তাহলে ইউটেরাসের ভিতরে আমরা স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স পেতে পারি। ঠিক আছে, এই যে হচ্ছে অনেকগুলো টার্ম বললাম, এগুলা খুবই ইম্পর্টেন্ট। যদি হচ্ছে আপনাকে পরীক্ষায় কোনো অস্পি দেয়, এখানে তো ছবিগুলো সুন্দর না, আমরা এগুলা হচ্ছে গিয়ে যার যার ক্লাসে পড়াবো মিডটার্ম ব্যাচে, মানে যার ব্যাচে যেভাবে দরকার সেভাবে হচ্ছে আমরা ইনশাল্লাহ পড়াবো খুব সুন। তখন হচ্ছে গিয়ে আমরা ছবিগুলা দেখে দেখে সুন্দর করে আল্ট্রাসাউন্ড ভিত্তিক 2-3টা ক্লাস নিব। এইগুলা হচ্ছে আমার প্ল্যান হচ্ছে অফলাইনে নেয়া,
অফলাইনে নেওয়ার পরে তখন হচ্ছে গিয়ে যারা পারবে না তাদের অনলাইনে দেখার সুযোগ থাকবে, বাট অফলাইন তো অফলাইনই, তাই না? তো আল্ট্রাসাউন্ড একটা ক্লাস করলেই হচ্ছে আপনি যতগুলো আল্ট্রাসাউন্ড পরীক্ষায় মোটামুটি রেগুলার বেসিসে আসে সেগুলো খুব ভালো করেই হচ্ছে শিখে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো গেল। তো ফার্স্ট ট্রাইমেস্টারের আল্ট্রাসাউন্ডে আমাদের কি কি আসতে পারে, প্রশ্ন কি কি ধরনের হতে পারে, ওটা সহ আলহামদুলিল্লাহ আমরা পড়লাম, ঠিক আছে? এখন হচ্ছে আমরা চলে যাব চ্যাপ্টার 5-এ। 5-এর পরে হচ্ছে আমরা 12-তে যাব। আচ্ছা, 5-এ হচ্ছে আসি 5 থেকে আর্লি প্রেগনেন্সি অনুযায়ী কি কি প্রশ্ন আপনার আসতে পারে। চ্যাপ্টার 5 যেটা ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি, এটা কিন্তু পার্ট 1 এফসিপিএস পার্ট 1 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া, এবং এফসিপিএস পার্ট 1 ব্যাচে এটা আমরা একদম ডিটেইল লাইন বাই লাইন হচ্ছে এটা আমরা পড়াই, ঠিক আছে? বাট এখন হচ্ছে ফাইনাল এক্সামে আপনার এটা লাইন বাই লাইন লাগবে কিন্তু না, ঠিক আছে? তো যেই জিনিসগুলো হচ্ছে একটু স্পেসিফিক্যালি বেশি লাগবে সেটাই হচ্ছে আমি আপনাকে বলবো। যেমন হচ্ছে ফার্স্টেই হচ্ছে আসি আমরা চ্যাপ্টার 5-এ। আবারও বলছি এই চ্যাপ্টার আপনাদের অলরেডি পড়া আছে একদম 100%, কিন্তু আপনার লাগবে এরকম না। যেমন হচ্ছে একটা জিনিস হচ্ছে গিয়ে মানে 100% পড়াই দিতে হবে এরকম না, তারপরে কেউ পড়তে চাইলে পার্ট 1 ব্যাচে পড়তেই পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। তো ফার্স্টলি হচ্ছে গিয়ে আসেন ইউটেরাসের মাসেল ফাইবারের অ্যারেঞ্জমেন্টটা, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার নলেজটা খুবই দরকার বিভিন্ন হচ্ছে ভাইভাতে অ্যান্সার করা বা বিভিন্ন প্রশ্নের হচ্ছে প্যাচাই ঘুচে অ্যান্সারের ক্ষেত্রে। একটা ইউটেরাসের এরকম যদি হয় ইউটেরাসটা, ওর হচ্ছে মাসেল ফাইবার 3টা লেয়ারে থাকে, এবং এই 3টা লেয়ার কিন্তু নন প্রেগনেন্ট ইউটেরাসে ভালো বোঝা যায় না, প্রেগনেন্ট ইউটেরাসে খুব ভালো বোঝা যায়। সো আউটার লঙ্গিটিউডিনাল, ইনার সার্কুলার আর ইন্টারমিডিয়েট ক্রিস ক্রস, ঠিক আছে? আউটার যে লঙ্গিটিউডিনাল সেটা হচ্ছে এইভাবে থাকে হুডের মতো, আমরা যেমন হুডি পরি ঠিক এরকম হুডের মতো থাকে, ঠিক আছে? এবং হচ্ছে এই আউটার লঙ্গিটিউডিনাল ফাইবারগুলাই এই রাউন্ড লিগামেন্টের সাথে কন্টিনিউয়াস হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে থাকে ইনার সার্কুলার। ইনার সার্কুলার মানে একদম ভিতরের সার্কুলার। তো সার্কুলার অংশ হচ্ছে জাস্ট এই 3টা দিকে থাকে, এখানে হচ্ছে 2টা ফ্যালোপিয়ান টিউবের ওপেনিং, আর এখানে হচ্ছে কি ইসমাস মানে হচ্ছে ইন্টারাল অসের ওপেনিং। শুধুমাত্র এই গুটি গুটি জায়গাতেই ইনার সার্কুলারটা থাকে, ঠিক আছে? স্পিংটার লাইক একটা ফাংশন আছে। আর এছাড়া এই 2 লেয়ারের মাঝখানে যে অংশটা এটা হচ্ছে এরকম ক্রিস ক্রস ম্যানারে থাকে। এই ক্রিস ক্রস ফ্যাশনে যে থাকে এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই যে হচ্ছে আমি জাস্ট দেখাই, মনে করেন এটা হচ্ছে একটা ফাইবার, মাসেল ফাইবার, এটা হচ্ছে একটা মাসেল ফাইবার, এরকম যদি ক্রিস ক্রস ম্যানারে থাকে, ঠিক আছে? যদি হচ্ছে মনে করেন ওর মাঝখান দিয়ে হচ্ছে একটা ব্লাড ভেসেল যাচ্ছে, সাপোজ এটা ব্লাড ভেসেল, হ্যাঁ, মাঝখান দিয়ে যখন ব্লাড ভেসেল যাবে ও ক্রিস ক্রস থাকবে, 2টা কিন্তু ওকে এমন ফুট করে গলা চিপা ফেলবে। এই যে গলা চিপা খেয়ে গেল, এইভাবে ব্লাড ভেসেলটা একেবারে অক্লুডেড হয়ে যাবে। তো এইটা হচ্ছে গিয়ে কাজ করে লিভিং লাইগেজার হিসেবে, যখন 2 পাশ থেকে এরকম টান খাবে সে হচ্ছে এরকম একটা প্যাচ খেয়ে যাবে। সো ফিগার অফ 8 একটা অ্যাপিয়ারেন্স তৈরি হবে, এবং এইটার জন্যই হচ্ছে বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে ব্লাড ভেসেলগুলো গলা চিপ খেয়ে বন্ধ হয়ে যায় পার্মানেন্টলি। সো সুন্দরভাবে ব্লিডিংটা কন্ট্রোল হয়ে যায়। এই ঘটনাকে আমরা বলি লিভিং লাইগেজার, ঠিক আছে? এই পোর্শনটা বোঝা জানা খুবই জরুরি, ওকে? আচ্ছা, এবার আরেকটা জিনিস, একটা ইউট্রাস কিন্তু প্রেগনেন্সিতে অনেক বড় হয় এটা আমরা জানি। ইউট্রাসের হচ্ছে ইউট্রাইন সাপ্লাই হলো ইউট্রাইন আর্টারি, তাই না? আর এইখানে হচ্ছে গিয়ে থাকে ওভারি, এখানে ওভারিয়ান আর্টারি। বাট ইন্টারেস্টিংলি প্রেগনেন্সিতে ইউট্রাইন আর্টারির চাইতে ওভারিয়ান আর্টারি সাপ্লাই কিন্তু বেশি দেয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা পড়া গেল। এবার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পড়া, সেটা হলো ইউট্রাস কিন্তু প্রেগনেন্সিতে এরকম ল্যাটকা মেরে সোজা বসে থাকে তা কিন্তু না, সে একটু হচ্ছে কাত হয়ে থাকে। এবং কাতটা কিরকম, সে বডিটাকে ডান পাশে কাত করে রাখে, এটাকে আমরা বলছি ডেক্সট্রো রোটেশন, আর কোমরটাকে বাম পাশে রাখে, অর্থাৎ সার্ভিক্সটাকে বাম পাশে রাখে, এটা হলো লিভার রোটেশন। এই রিসেন্টলি নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা নাচ খুব ভাইরাল হয়েছে, দেখছেন কিনা? ঠিক আছে, তো ওইখানে নাচে যেমন হচ্ছে গিয়ে পা গুলা টিং 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 করে নাচতেছে, আর হচ্ছে গিয়ে একটা পাগল মিক্সে হচ্ছে কিরিমিরি করে চলে যাচ্ছে। তো এরকম দেখেন প্রত্যেকটা কিন্তু বাঁকা তেরা হচ্ছে। এই ইউটেরাসও কিন্তু ওরকমই খুবই ঢং করে করে চলাফেরা করে, ঠিক আছে? তো ঠুঙ্কা মারার মতো বডিটাকে ডান পাশে কোমর দেশে পুট পুট করে ধাক্কা মারে, ঠিক আছে? সো সার্ভিক্সটা হচ্ছে গিয়ে লিভার রোটেটেড, আর হচ্ছে আপনার বডিটা হলো ডেক্সট্রো রোটেটেড থাকে। এইটা কেন আমি আপনাকে এখন বললাম, এটা বলার রিজন হচ্ছে যেহেতু সার্ভিক্সটা বাম দিকে একটু লিভার রোটেশনে থাকে, সো বাম পাশের সার্ভিক্সের সাথে বাম পাশের ইউরেটার একটু কাছে থাকে। ধরেন ডান পাশেরটা একটু দূরে থাকলেও বাম পাশটা খুবই কাছে থাকে, সো বাম পাশের ইউরেটার ইনজুরি হওয়ার চান্স কিন্তু একটু বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, আর ডান পাশে যেহেতু বডিটা কাত হয়ে থাকে,
তাই ইউট্রাসের মানে অ্যাবডোমিনাল ওয়াল মনে করে এই হচ্ছে একজন মহিলা শুয়ে আছে, তো ইউট্রাসটা একটু এরকম বাঁকা হয়ে আছে, তো বাঁকা হয়ে আছে মানে কাত হয়ে শুয়ে আছে কাইন্ড অফ, তো ডান কাতে হচ্ছে সে মেইনলি থাকে, মানে ইউট্রাসের ডান পাশের কর্ণটা অ্যাবডোমিনাল ওয়ালের কাছে থাকে। এই অ্যানাটমিক্যাল রিলেশনগুলা বিভিন্ন সিনারিও বোঝার জন্য খুব জরুরি, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ইউট্রাইন পেরিটোনিয়ামের একটা রিলেশনে পড়তে হয়, এটা আমি এখন বলবো না, এটা আমি সিক্রেট ক্লাসে পরে বলবো। এরপর হচ্ছে আসি আরেকটা কথা, ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন, খুব ইম্পর্টেন্ট। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন কিন্তু কবে থেকে হয়? এটা হচ্ছে গিয়ে খুব আর্লি উইকস থেকেই হয়। আমরা পড়েছিলাম পামার সাইন, হেগার সাইন। ওই পামার সাইনে হচ্ছে ইউট্রাসকে ঘষা মারলে যে ইউট্রাস একটু বিরক্তিকর একটা এক্সপ্রেশন দেয়, একটু কুচকুচি করে কন্ট্রাক্টেড হয়, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন হয় একটু পরে। ব্র্যাক্সটন হিক্স হচ্ছে অ্যাকচুয়ালি ইউট্রাস একটু প্র্যাকটিস করে, যে থাকে না বিয়ের আগে ছোটবেলা থেকে মেয়েরা একটু একটু করে হলে সেজে গুজে প্র্যাকটিস করে বউ সাজলে কেমন লাগবে, ঠিক ওরকম হচ্ছে ইউট্রাসও প্র্যাকটিস করে লেবারে গেলে তার কেমন ফিল হবে। সো সে হচ্ছে একটু মাঝে মাঝে কন্ট্রাক্ট হয়, ঠিক আছে? এই কন্ট্রাকশনটা নিজেও হতে পারে স্পন্টেনিয়াস, আপনি একটু যদি রাব করেন তাহলেও কিন্তু স্পন্টেনিয়াস কন্ট্রাকশনটা আসতে পারে। এই কন্ট্রাকশনটা হবে কেমন? কন্ট্রাকশন হবে প্রথম কথা ইররেগুলার, কোনো রেগুলারিটি মেনটেন করে 10 মিনিট 15 মিনিট পর পর আসবে এরকম না। রেগুলার পেইন আসলে সেটা কিন্তু লেবার পেইন হয়ে যাবে। হবে ইনফ্রিকুয়েন্ট, ফ্রিকুয়েন্ট আসলে সেটাও কিন্তু লেবার পেইনের দিকে চলে যায়, ঠিক আছে? পেইনটা হবে স্পাজমোটিক, মানে জাস্ট হচ্ছে কেমন জানি পট পট করে চাপা মারবে, স্পাজমোটিক। এবং হচ্ছে পেইনলেস, স্পাজম হবে বাট এটা খুব বেশি ব্যথা এমন হবে না যে ব্যথায় রোগী কাতরাচ্ছে। এবং হচ্ছে এই পেইনের সাথে সার্ভিস ডাইলেট হওয়ার কোনো সম্পর্ক নাই। এই 5টা পয়েন্ট হচ্ছে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনের ক্রাইটেরিয়া, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। আর যখন এই কন্ট্রাকশনটা হয় ইউট্রাসের ভিতর খুব বেশি চাপ কিন্তু পড়ে না, ঠিক আছে? পেশেন্ট বুঝেও না যে কন্ট্রাকশন হচ্ছে, এবং ইউট্রাসের ভিতরে হচ্ছে প্রেশার হয় না। সো এই ভিতরের হচ্ছে প্রেশারটা 8 মিলিমিটার মার্কারিতেই থাকে, অর্থাৎ খুব একটা কিন্তু বাড়ে না, ঠিক আছে? আচ্ছা, তবে অনেক সময় খুব ঘন ঘন ব্র্যাক্সটন হিক্স হলে পেশেন্টের একটু ডিসকমফোর্ট লাগে, অনেকে তখন হসপিটালে চলে আসে। আর যখন হচ্ছে গিয়ে লেবার পেন স্টার্ট হয়, এই ব্র্যাক্সটন হিক্স আর লেবার পেন মিলে একদম একাকার হয়ে যায়, ঠিক আছে? এই যখন হচ্ছে ইউট্রাসটা কন্ট্রাক্ট হয়, ঠিক আছে? ইউট্রাস যখন কন্ট্রাক্ট হয় ভেইনগুলো কমপ্লিটলি অক্লুডেড হয়ে যায়, কিন্তু আর্টারি পার্শিয়াল অক্লুশন হয়। তো ভেইন যখন কমপ্লিট অবলিটারেটেড হয়ে যায় তখন কোনো ভেনাস রিটার্ন হয় না, তার মানে ব্লাডগুলো এখানে জমে থাকে। বাট আর্টারি কিন্তু পার্শিয়াল অবলিটারেশন হয়, মানে কিছুটা ওপেন থাকে। সো ব্লাড সাপ্লাই কিন্তু ঠিকই আসতেছে, তাহলে দাঁড়াচ্ছে কি ব্লাড আসতেছে, অক্সিজেন সমৃদ্ধ ব্লাড ঠিকই আসতেছে, ঠিক আছে? বাট এই যে হচ্ছে ভেনাস রিটার্ন হচ্ছে না বলে ব্লাডটা এখানে স্ট্যাগনেন্ট হচ্ছে। তো ওই সময়টা দেখা যায় প্লাসেন্টাল পারফিউশন একটু কিন্তু ডিমিনিশ হয়, বিকজ 100% কিন্তু ব্লাড আসে না। সো ট্রানজিয়েন্ট একটা ফিটাল হাইপক্সিয়া হয়। ওই যে বললাম ইউট্রাস প্র্যাকটিস করে যে লেবারে গেলে কিরকম লাগবে এবং লেবারে গেলে বাচ্চার কেমন লাগবে, একটু একটু করে প্র্যাকটিস করে করে ওকে প্রিপেয়ার করে। সো ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন ইজ আ ভেরি গুড ফেনোমেনা, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আসি, আমরা এখন নেক্সটটা পড়বো হচ্ছে ইসমাস। ইসমাস নিয়ে আমরা পড়বো লেবারের সময়। নর্মাল লেবার পড়ার সময় ইসমাস সম্পর্কে অনেক কিছু পড়তে হবে, আপাতত যাচ্ছি না এখানে। ইসমাস, সার্ভিক্স এগুলো সম্পর্কে নর্মাল লেবার রিলেটেড যখন চ্যাপ্টারটা আমরা পড়বো ইনশাআল্লাহ তখন একসাথে খুব ভালো করে পড়বো, ঠিক আছে? এখানে রিলেটেড হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আসি, আমরা এখন পড়বো হচ্ছে এখান থেকে প্রশ্ন কি কি আসে, তো বললামই এই যা যা পড়াচ্ছে এগুলো সবই হচ্ছে বিভিন্ন সময় প্রশ্নে আসে। আপনারা যদি বিগত বছরের প্রশ্ন কালেক্ট করেন দেখবেন হচ্ছে সব পড়া এই কোয়েশ্চেনের, আমার পড়ার ভিতরেই হচ্ছে আপনি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আসি আরেকটা পড়া, সেটা হলো ব্রেস্ট। ব্রেস্টের চেঞ্জ নিয়ে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, যে কিউটেনিয়াস চেঞ্জ অফ প্রেগনেন্সি বা ব্রেস্ট চেঞ্জ ইন প্রেগনেন্সি, ঠিক আছে? ব্রেস্ট চেঞ্জটা হচ্ছে প্রাইমারিতে ভালো বোঝা যায়, মাল্টিতে অত ভালো বোঝা যায় না, এটা আমরা অলরেডি বলেছি। তো এরপরে আমরা এটাও বলেছি যে আর্লি উইকস থেকে কিন্তু ব্রেস্টে প্রিকিং সেন্সেশন হয় 6 to 8 উইকসে, এবং হচ্ছে গিয়ে দেখা যায় ব্রেস্ট টিস্যু হাইপারট্রফি হয় অনেক বেশি। একটা ইম্পর্টেন্ট পড়া বাচ্চাকালের, হাইপারট্রফি হয় যখন ডাক্টাল হাইপারট্রফি বা ডাক্টাল প্রলিফারেশন, এটা হচ্ছে ডিউ টু ইস্ট্রোজেন, ঠিক আছে? আর অ্যালভিওলা যেটা, সেটা হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন বোথ, মেইনলি প্রজেস্টেরন, ঠিক আছে? আচ্ছা, এবং হচ্ছে পাশাপাশি কানেকটিভ টিস্যু স্ট্রমাও কিন্তু হাইপারট্রফাইড হয়, মায়োপিথেলিয়াল সেলগুলো প্রমিনেন্ট হয়, এবং ব্রেস্টের মধ্যে ভাস্কুলারিটি এত বাড়ে যে স্কিনের নিচে ব্লুইশ হালকা হালকা খুব চিকন চিকন ভেইন আমরা দেখতে পাই। এবং হচ্ছে গিয়ে একটা ব্রেস্টের হচ্ছে এখানে একটা প্রলঙ্গেশন থাকে যেটা হচ্ছে এক্সিলাতে পাওয়া যায়, এটাকে আমরা বলি এক্সিলারি টেল। অনেক সময় হচ্ছে কি এইটা পেক্টোরালিস মেজর মাসেলের নিচে থাকে, এটা অনেক বেশি টর্ট হয়ে টেন্ডার হয়ে যায়, মোগলের মধ্যে পাওয়া যায়, এটা টোটালি নর্মাল, হ্যাঁ? পেইনফুল হতে পারে, এটা নিয়েও কিন্তু কোনো একটা সিনারিও পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? আচ্ছা,
এরপর হচ্ছে ব্রেস্টে কিছু ফাটা ফাটা দাগ হয় এবং এটা স্ট্রায়া বলি আমরা, এটা কিউটিসের স্ট্রেচিং এর জন্য। তারপরে ব্রেস্টের নিপল অ্যারেলটা চেঞ্জ হয়, নিপলটা লার্জ হয়ে যায়, আরো ইরেকটাইল হয় এবং আরো ডিপলি পিগমেন্টেড হয়। এবং হচ্ছে এটা যদি হয় নিপল, এর চারপাশে ছোট ছোট অনেকগুলা পুটলা পুটলা হয়, এগুলাকে হচ্ছে আমরা বলি মন্টোগোমারিস টিউবারকল। এগুলো অ্যাকচুয়ালি সিবেশিয়াস গ্ল্যান্ড। একটা কথা, ব্রেস্ট হচ্ছে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, আর ব্রেস্টের মধ্যে যে এই মন্টোগোমারিস টিউবারকল হয় এটা হচ্ছে সিবেশিয়াস গ্ল্যান্ড। ঠিক আছে, মন্টোগোমারিস টিউবারকলের অ্যামাউন্ট হয় 5 থেকে 15টা। ঠিক আছে, ওর কাজ হচ্ছে সিবেশিয়াস সিক্রেশন করা, এটা এই জায়গাটাকে ভেজা ভেজা রাখে, ময়েস্ট রাখে, সো দ্যাট নিপল ক্র্যাক না হয় বা হচ্ছে কোনো রকম প্রবলেম না হয়। ঠিক আছে, আর সেকেন্ড ট্রাইমেস্টারের দিকে এই মেইন অ্যারিওলার বাহিরে একটা হালকা লাইটলি পিগমেন্টেড একটা ব্রাউন অ্যারিওলা হয়, ওটাকে আমরা বলি সেকেন্ডারি অ্যারিওলা। ঠিক আছে, আর ব্রেস্টের যে ইনিশিয়াল সিক্রেশন ওটা হচ্ছে কোলোস্ট্রাম, বাংলা যেটাকে আমরা শাল দুধ বলি। 12 উইকসের দিকে এক্সপ্রেস করে করে বের করা যায়, আর 16 উইকসের দিকে ওটা আরেকটু থিক হয়। এই সময় হয়তো একটু স্টিকি মিউকাস টাইপের সিক্রেশন, বাট 16 উইকসের দিকে একটু ইয়েলোইশ কালার হয়ে যায়। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট কথা, একটা মহিলা যখন রিপ্রোডাক্টিভ এজে থাকে, কখনোই ব্রেস্ট ফিড করে নাই এমন একটা মহিলা যদি কোনো রকম ব্রেস্ট সিক্রেশন আসে, প্রথম ডায়াগনোসিস কিন্তু আমাদের প্রেগনেন্সি রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক কিছু পড়লাম। আরেকটা হচ্ছে কি, প্রেগনেন্সিতে অনেকেরই খুব বেশি লালা পড়ে, স্যালাইভেশন হয় খুব বেশি, এটাকে বলা হয় টায়ালিজম। এটা নিয়েও হচ্ছে পরীক্ষায় ছোট্ট প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে একটা আনকমন কমপ্লিকেশন, সবার হয় তা না, বাট অনেকেরই হয়। যাদের হয় তাদেরকে হচ্ছে গিয়ে আমরা বলি যে স্টার্চি খাবার কম খেতে। স্টার্চি খাবার কম খেলে স্যালাইভা প্রোডাকশন কম হয়, তখন একটু ঝামেলা কমে আসে। ঠিক আছে, প্রেগনেন্সিতে অনেকেরই হচ্ছে গামে মাড়িতে একদম পুটলা পুটলা টাইপের লিশন হয়। ঠিক আছে, সাদা সাদা পিরাঙ্কুলেটেড লিশন, অনেক সময় লালচে লালচে হয়, একটু টাচ করলে ব্লিডিং হয়। এটা টোটালি নর্মাল, জিঞ্জিভাইটিস হতে পারে, বাট সবার হয় তাই না, খুবই রেয়ার। এপিউলিস গ্র্যাভিডেরাম আমরা বলি, সেক্ষেত্রে ওরাল হাইজিন মেনটেন করা খুবই জরুরি। সো এই ছোট ছোট জিনিসগুলা ছোট ছোট সিনারির আকারে পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে, আচ্ছা প্রেগনেন্সিতে যে কোনো মহিলার স্লিপ প্যাটার্নে অনেক অল্টারেশন হয়। ঠিক আছে, অনেকেরই স্লিপ ডিসঅর্ডার হয়, অনেকের হচ্ছে নাক ডাকে, তারপর দেখা যায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়। তো এগুলা হচ্ছে অ্যাসেসমেন্ট দরকার, খুব ইম্পর্টেন্ট। যেটা যদি হচ্ছে স্লিপ ডিসঅর্ডার হয় যাদের, তাদের দেখা যায় বাচ্চার আইইউজিআর বা যাদের জেস্টেশনাল হাইপার টেনশন হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তাহলে স্নোরিং এর কোনো হিস্ট্রি থাকলে বা স্নোরিং হচ্ছে বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কোনো ফিচার থাকলে অবশ্যই সেটা অ্যাসেস করা উচিত। প্রয়োজনে নিউরোলজিস্ট বা ইন্টারনাল মেডিসিন যাই হোক, তাদের হেল্প কিন্তু নেওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে একটু বলেন এটুক পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারলেন কিনা, এবং হচ্ছে গিয়ে ঠিক আছে কিনা, ক্লাসের প্যাটার্নে কোনো অসুবিধা মনে হচ্ছে কিনা। চ্যাপ্টার 5টা গতকালকে আমি পড়ানোর কথা বলিনি, কিন্তু আমার মনে হলো এই চ্যাপ্টারটা নিজে নিজে পড়া ডিফিকাল্ট, এখান থেকে প্রচুর রিটেনের প্রশ্ন আসে, সো পড়ানো উচিত। সো এই জন্য আমি আজকে এই চ্যাপ্টার ধরলাম। সো আমরা যে কয়েকটা চ্যাপ্টার টার্গেট করেছি আর্লি প্রেগনেন্সি মডিউলের সাথে পড়বো, তার মধ্যে চ্যাপ্টার 5টা অ্যাড হলো। ওকে ক্লিয়ার। হচ্ছে আমরা এখন করবো কিউটেনিয়াস স্টেজ। কিউটেনিয়াস স্টেজ দিয়ে পরীক্ষায় রিটেনের কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো কিউটেনিয়াস চেঞ্জের হচ্ছে একটা ইম্পর্টেন্ট চেঞ্জ হচ্ছে ফেসের চেঞ্জ। ফেসের চেঞ্জকে আমরা ক্লোজমা গ্র্যাভিডেরাম বা প্রেগনেন্সি মাস্কও কিন্তু বলি। ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রিম ফর্ম অফ পিগমেন্টেশন। কোথায় হয়? এই যে গালে হয়, কপালে হয়, এবং হচ্ছে চোখের চারিপাশে হয়, এই এলাকাটা। ঠিক আছে, ছোপ ছোপ হয় কারো প্যাচি, অনেকে পুরা জায়গাটা কালো হয়ে যায়। এটা হচ্ছে ডেলিভারি পরপর কিন্তু ভালো হয়ে যায়। ঠিক আছে, এটা ক্লোজমা গ্র্যাভিডেরাম বা প্রেগনেন্সি মাস্ক বলে, এবং যাদের এটা হয় ওদের অনেকের ওসিপি খেলেও সিমিলার টাইপের প্রবলেম হয়। ঠিক আছে, একটু হোল্ড প্লিজ।
সরি একটু খারাপ লাগছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ওকে, সো এবার হচ্ছে আসে এই ফেস চেঞ্জ দিয়ে বা কিউটিনাস চেঞ্জ ইন প্রেগনেন্সি, এভাবে কিন্তু পরীক্ষায় রিটেনের কোয়েশ্চেন আসে। যদি কিউটিনাস চেঞ্জ বলে তাহলে কিন্তু ফেস, ব্রেস্ট, অ্যাবডোমেন সবকিছু আসবে। আর যদি শুধু আর হচ্ছে হাত পায়ের যে পামার ইরাইথেমা ওগুলোও আসবে। আর যদি হচ্ছে শুধু ব্রেস্ট চেঞ্জ বলে তাহলে শুধু ব্রেস্ট, শুধু ফেস বললে শুধু ফেস। ঠিক আছে? আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং জিনিস, আমাদের কিন্তু আমরা বলি যে ছেলে বাচ্চা হলে এসব ছোপ ছোপ বেশি হয়, তাই না? এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কিনা জানি না, বাট হচ্ছে গিয়ে এরকম আসলে মানে দেখা যায়, মানে ইন্টারেস্টিংলি আমরা বলি একটু মজা করে হোক বা যেটাই হোক। এরপর হচ্ছে আসে অ্যাবডোমেন। অ্যাবডোমেন এটা আমরা জানি একটা হচ্ছে গিয়ে লিনিয়া নিগ্রা হয়, যেটা কিনা এই যে একদম এখান থেকে এই পর্যন্ত থাকে, মিড লাইন বরাবর জিফিস্টার্নাম থেকে সিম্পাথিস পিউবিস পর্যন্ত। এইটার রিজন কি? এটা কিন্তু হচ্ছে ডিউ টু মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। ঠিক আছে? আর এই ফেসের প্রবলেম যেটা, ফেসেরটা মেইনলি হচ্ছে এস্ট্রোজেনের জন্য। ঠিক আছে? আচ্ছা, আর এটা মেইনলি মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, বাট সাথে ইস্ট্রোজেন, প্রজেস্টেরনও কিছুটা রোল প্লে করে। এবং ওসিপি খেলেও হচ্ছে এরকম লিনিয়া নিগ্রা হতে পারে, বাট হচ্ছে সাধারণত ওসিপি যারা খায় তাদের এত এক্সট্রিম ফর্মে হয় না, বাট হতে পারে। সো যাদের প্রেগনেন্সিতে এরকম প্রবলেমস হয় তাদেরকে আমরা ওসিপিটা দেওয়ার আগে চিন্তা করব। ওকে, এরপর আসি স্ট্রাই গ্রাভিডারাম। এটা আমরা সবাই জানি, পেটে যে ফাটা দাগগুলো হয়, এটা হচ্ছে একটু একটু ফাটা দাগ বলতে একটু গর্ত গর্ত ডিপ্রেসড কিছু এরিয়াস, এবং এটা বেশি হচ্ছে আম্বিলিকাসের নিচে হয়, ফ্ল্যাঙ্কের দিকে একটু বেশি হয়, অনেক সময় থাই আর ব্রেস্টেও হয়। স্পেশালি ওয়েট যাদের একটু বেশি গেইন হয় তাদের এই ফাটা দাগ কিন্তু বেশি হয়। তো স্ট্রেচ মার্কটা অ্যাকচুয়ালি এক ধরনের স্কার টিস্যু, ডিপার লেয়ার অফ দ্য কিউটিসে। ঠিক আছে? ইনিশিয়ালি কালার কিন্তু পিঙ্কিশ থাকে। কেন? বিকজ ইনিশিয়ালি হচ্ছে ওখানে কিছু ক্যাপিলারিজ থাকে, ডেলিভারি পরে ক্যাপিলারিজ গুলো টোটালি অবলিটারেট হয়ে যায়, তখন হচ্ছে ওটা পেইল হয়ে যায়, তখন একটু চকচকে মনে হয়, গ্লিসারিং একটা অ্যাপিয়ারেন্স আসে, তখন এর নাম হয়ে যায় স্ট্রা অ্যালবিকান্স। ঠিক আছে? আচ্ছা, তো এটা কেন হচ্ছে? একটা তো হলো যে স্ট্রেচিং হচ্ছে, একটা ইউট্রাস বড় হচ্ছে, পেটটা হঠাৎ করে চাপ করছে, সো স্ট্রেচিং এর কারণে। আরেকটা রিজন হলো অ্যালডোস্টেরন হরমোন। ঠিক আছে? অ্যালডোস্টেরন হরমোনের জন্য ফ্লুইড রিটেনশন হয়, দ্যাটস ওয়াই এরকম স্ট্রেচিং হয়। সেটা কন্ট্রোলের উপায় হচ্ছে ওয়েট গেইনটা কন্ট্রোলে রাখতে হবে, হঠাৎ করে বেশি ওয়েট গেইন হোক এমনটা আমরা চাই না, এবং অ্যাবডোমিনাল ওয়ালটা প্রথম থেকেই লুব্রিকেন্ট লাইক অলিভ অয়েল দিয়ে মাসাজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর এছাড়া ধরেন যদি কারো ওবেসিটি হয় বা কুশিং সিনড্রোম হয় বা এমনিতে অন্য কারণে ধরেন কোনো কারণে অ্যাসাইটিস হলো, তাদের পেটেও কিন্তু এরকম স্ট্রেচিং আগে থেকে থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা হয় প্রেগনেন্সিতে ভাস্কুলার স্পাইডার আর পামার ইরাইথেমা। এগুলা হয় টোটালি, অনেক সবার হয় তাই না, হাতটা একটু লালচে লালচে লাগে বা ভাস্কুলার স্পাইডার পাওয়া যায়, এগুলা হচ্ছে এস্ট্রোজেন লেভেল হাই হওয়ার জন্য হয়। আর অনেক সময় প্রেগনেন্সিতে প্রোজেস্টেরনের জন্য কিছুটা হার্সিডিজম থাকে, এবং হচ্ছে পিউরপিরিয়াম পিরিয়ডে এটা কিন্তু ঠিক হয়ে যায়। এবং পিউরপিরিয়াম দেখবেন প্রেগনেন্সিতে অনেকেরই চুল অনেক ঘন হয়, বাট বাচ্চা হয়ে যাওয়ার পরে পিউরপিরিয়াম পিরিয়ডে এক্সেস যেই হেয়ারটা জমেছিল সেটা হচ্ছে লস্ট হয়ে যায়। সো দাড়ি মুছের মধ্যে হালকা হালকা গজাতে পারে, সেগুলা ডেলিভারি পরে চলে যায়। ঠিক আছে? এবং আমরা কিন্তু বলি যে বাচ্চা হওয়ার পরে চুলও কিন্তু অনেক পড়ে। এরপরে আসি ওয়েট গেইন অন প্রেগনেন্সি। এটা নিয়ে তো 100,000 বার মনে হয় পরীক্ষায় প্রশ্ন আসছে, ওয়েট গেইন নিয়ে প্রচুর প্রশ্ন আসে, সামনেও আসবে। তো ওয়েট গেইন হবেই, আমাদের প্রত্যেক ভিজিটে ওয়েট দেখতে হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে খুব বেশি ওয়েট গেইন হয় না, বরং লস হতে পারে, বিকজ নশা ভমিটিং থাকে, খেতে পারে না। ঠিক আছে? ওয়েট গেইনটা হবে প্রোগ্রেসিভ, লাস্ট 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত ওয়েট গেইন হয়। ঠিক আছে? তো একটা সিঙ্গেলটন প্রেগনেন্সি যদি বাচ্চা পেটে থাকে তাহলে আমরা মোটামুটি অ্যাভারেজ বলি 11 থেকে 12 কেজি ওয়েট গেইন হবে। এটা হচ্ছে গিয়ে যদি আমরা পাউন্ডে হিসাব করি তাহলে হবে 24 পাউন্ড। ঠিক আছে? আচ্ছা, এটা একটা ভাগ আছে, ফার্স্ট ট্রাইমেস্টার 1 কেজি, সেকেন্ডে 5 কেজি, থার্ডে হচ্ছে 5 কেজি। এটা হচ্ছে ভালো। এবং এই যে ওয়েট গেইনটা হয় 60% হলো জেস্টেশনাল ওয়েট গেইন, যেটা ডেলিভারির পরে টুস করে চলে যাবে। কেন? বিকজ বাচ্চা, প্লাসেন্টা, অ্যামনিওটিক ফ্লুইড এগুলো সব বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে ঠুস করে বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন পরীক্ষার যখন আপনি লিখবেন এগুলো সুন্দর করে লিখতে হবে যে আপনার ওয়েট গেইনটা যে হয়, এই যে ফিটাস লাইকার সুন্দর করে ভাগ করা আছে, এটা কিন্তু ভাবে লিখতে হবে। ঠিক আছে? ম্যাটারনাল ফ্যাট স্টোর কত হয়, ব্লাড ভলিউম কত, সুন্দর করে আমরা লিখলাম। এরপরে হচ্ছে কি কার জন্য আমার আইডিয়াল ওয়েট গেইন কত, আন্ডার ওয়েটের জন্য, নর্মাল ওয়েট, ওভার ওয়েট, ওবেস,
কার বিএমআই কত হলে আমি কেমন বলছি এবং কার ক্ষেত্রে কতটুকু ওয়েট গেইন আমরা অ্যালাউ করছি। খেয়াল করেন এটা কিন্তু পাউন্ডে, ভুল করে এটা কেজি হিসেবে লিখে কিন্তু মাথা গরম করা যাবে না, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট এই বক্সটা। এই বক্স থেকে আপনি প্রশ্ন পরীক্ষা অ্যান্সার করতে পারবেন। এমনও হতে পারে আপনাকে সিনারিওতে স্পেসিফিক্যালি বলে দিল যে একটা মহিলার হাইট হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি, ওয়েট হচ্ছে কি আপনার 72 কেজি। এখন হচ্ছে বিএমআই কিন্তু বলা নাই, তখন কিন্তু আপনাকে বিএমআই বের করে নিতে হবে। তো বিএমআই মেজারমেন্ট কিভাবে করে বলেন দেখি, আপনারা কমেন্ট করেন। সবকিছু আমি বলছি, আপনারাই বলেন বিএমআই মেজার করার অঙ্কটা কি, তখন কিন্তু বের করে নিতে হবে। পরীক্ষার হলে আপনি ক্যালকুলেটর নিতে পারবেন না, খাতা কলমে কাগজে কলমে লিখে কিন্তু আপনার বিএমআই বের করে বলতে হবে যেটা অ্যাকচুয়ালি কোন রেঞ্জে আছে, তার ক্ষেত্রে কতটুকু ওয়েট গেইন আপনি অ্যালাউ করবেন, ঠিক আছে? তখন যদি আপনার এটা হিসাবটা না জানা থাকে কিভাবে মাপতে হবে, এই একটা অঙ্ক করতে গিয়ে আপনি দেখবেন 5 মিনিট চলে গেছে। এই যে 5টা মিনিট আপনি ছোট্ট একটা জিনিসে পার করলেন, আর আরেকজন হচ্ছে 1 মিনিটের মধ্যে বের করে ফেললো, 4 মিনিট যে আপনি পিছায় থাকলেন, এই 4 মিনিটের জন্য অন্য কোনো একটা অ্যান্সার লিখতে আপনার সময় সব প্রবলেম হয়ে যাবে। তো পরীক্ষায় পাশের চান্স কিন্তু কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আসেন, প্রেগনেন্সিতে কিন্তু আমাদের অনেক বেশি ফ্লুইড রিটেনশন হয় না। ফ্লুইড কিন্তু একা রিটেনশন হয় না, সাথে ইলেকট্রোলাইট সহ রিটেনশন হয়। তো সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডও কিন্তু রিটেনশন হয়, ঠিক আছে? তো কি কারণে হয় এটা হচ্ছে অত বেশি ডিটেল এখন যাচ্ছে না, পার্ট অনেকগুলো পড়াই আমরা। তারপর জাস্ট একটু করে বলে দেই, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যালডোস্টেরন, রাস সিস্টেম মানে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম যেটা, আর অ্যান্টিডায়োটিক হরমোন, এই সবগুলোর কম্বাইন্ড ইফেক্টে হচ্ছে সোডিয়াম রিটেনশন হয়। এবং টোটাল ওয়াটার গেইন হয় হলো 6.5 লিটার, অনেক কিন্তু হিউজ। আর টোটাল অ্যাকুমুলেশনটা বেশিরভাগই হয় নিচের দিকে, মানে ইউট্রাসের নিচে, ঠিক আছে? কেন? বিকজ কলয়েডাল অসমোটিক টেনশনটা কম থাকে, হিমোডায়ালিশনের কারণে হচ্ছে গিয়ে ব্লাড ভেসেল থেকে হচ্ছে গিয়ে ফ্লুইডটাও বাইরে চলে আসে, ভেনাস প্রেশার নিচের দিকে বেশি থাকে। কেন? গ্র্যাভিড ইউট্রাস ওই যে ভেইনকে প্রেস করে রাখে, সো ভেনাস রিটার্ন হতে পারে না, তাই প্রেশারটা নিচের দিকে বেশি থাকে, ঠিক আছে? সো ওয়েট চেকিং এর ইম্পর্টেন্স কি? সিঙ্গেল ওয়েট চেকিং ভ্যালু রাখে না, প্রত্যেকটা ভিজিটে ওয়েট চেক করতে হবে। যদি হচ্ছে আমরা দেখি স্টেশনারি ওয়েট গেইন হচ্ছে খুবই ভালো, বা যদি কার র্যাপিড ওয়েট গেইন হয়, র্যাপিড মানে কত? র্যাপিড মানে হচ্ছে গিয়ে 0.5 কেজি, যেটা হচ্ছে গিয়ে 1 পাউন্ড। সপ্তাহে আপনি দেখলেন প্রত্যেক সপ্তাহে আধা কেজির বেশি বেড়ে গেছে, আধা কেজি পর্যন্ত ফাইন, বাট আধা কেজির বেশি যদি উইকে বাড়ে অথবা মাসে যদি 2 কেজির বেশি বাড়ে, তাহলে এটা হচ্ছে র্যাপিড ওয়েট গেইন। এটা কিন্তু প্রি এক্লামশিয়ার একটা আর্লিয়ার সিমটম হতে পারে, সো কেয়ারফুল সুপারভিশন লাগবে। আবার যদি দেখেন যে ওয়েটটা বাড়ছে না, বরং স্টেশনারি আছে বা আস্তে আস্তে ফল করতেছে, এটাও খারাপ। এটা ডিটেক্ট করে যে আইইউজিআর আছে বা হচ্ছে বাচ্চা হয়তো পেটে মরে ভূত হয়ে বসে আছে, ঠিক আছে? আচ্ছা, ওয়েট গেইন বেশি হওয়া খুব খারাপ। কেন? ওবেসিটির সাথে রিলেটেড, আর ওবেসিটির অনেক কমপ্লিকেশন, এটা আমরা পরে পড়বো, ঠিক আছে? আচ্ছা, সো আইডিয়াল কেমন হবে না হবে, প্লাস হচ্ছে বাড়লে সমস্যা কি, রেগুলার ওয়েট চেকিং এর ইম্পর্টেন্স কি, এগুলো সবই হচ্ছে পরীক্ষায় সুন্দরভাবে লিখে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর কিছু রিটেনের লেখার টিপস ট্রিক্স নিয়ে তো আমরা আলোচনা করবোই। একই কথা আমিও লিখতে পারি, আপনিও লিখতে পারেন। দেখবেন আপনি পাইছেন 10-এ 8, আমি পাইলাম 10-এ 5। কেন? সেম ইনফরমেশন লিখার প্যাটার্নের জন্য এদিক সেদিক হয়ে যেতে পারে, ঠিক আছে? সো লিখার প্যাটার্নটা কেমন হওয়া উচিত, এগুলা নিয়েও কিন্তু আমরা আস্তে আস্তে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, সরি, ওয়েট ইন কেজি আর হাইট ইন মিটার স্কোয়ার, সেন্টিমিটার না কিন্তু, হাইট ইঞ্চিতেও না, সেন্টিমিটারে না, হাইট হচ্ছে মিটারে। তো পরীক্ষার হলে দেখেন আমি কিন্তু 4 ফিট 8 ইঞ্চি দিছি, এই 4 ফিট 8 ইঞ্চিকে কিন্তু আপনাকে আগে মিটারে কনভার্ট করতে হবে, তারপরে আপনি মাপতে পারবেন। সো এই অঙ্কটা অন্তত একটা করে হলেও সবার নিজের হাতে প্র্যাকটিস করা উচিত, তাহলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু পুরাই আউলায় যাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আসে এই চ্যাপ্টার থেকে আর কি প্রশ্ন আসে। এই চ্যাপ্টার থেকে হেমাটোলজিক্যাল চেঞ্জ নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? যে হেমাটোলজিক্যাল চেঞ্জ ইন প্রেগনেন্সি, এভাবে একটা ছোট্ট শর্ট নোট আসে। তারপরে হচ্ছে আসেন কার্ডিওভাস্কুলার চেঞ্জ ইন প্রেগনেন্সি, রেসপিরেটরি চেঞ্জ ইন প্রেগনেন্সি, ঠিক আছে? তারপরে হচ্ছে কি আপনার এগুলা পরীক্ষায় আসছে আগে পরে, আয়রন মেটাবলিজম ইন প্রেগনেন্সি, ক্যালসিয়াম মেটাবলিজম ইন প্রেগনেন্সি, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ইউরিনারি চেঞ্জেস ইন প্রেগনেন্সি, তারপরে হচ্ছে এই কয়েকটা আমি পরীক্ষার হলে দেখছি আসতে পরীক্ষার প্রশ্নে। সো দেখেন এই চ্যাপ্টারে কিন্তু এরকম টুকুর টাকুর করে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে, এগুলো সবই হচ্ছে পার্ট 1-এ আপনারা পড়ে আসছেন। সো এইগুলা হচ্ছে গিয়ে আসলে লাইন বাই লাইন এখন পড়ানোর কিছু নাই, বাট স্টিল হচ্ছে আমি জাস্ট রিটেনে যে কয়েকটা প্রশ্ন আসে ওগুলা কিন্তু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন বাজে রাত 12টা। এখন আপনারাই বলেন আমি কি এই চ্যাপ্টারটা শেষ করব, নাকি হচ্ছে আপনারা চান যে নেক্সট দিন হচ্ছে আমি পরের ক্লাসের সাথে বাকিটা শেষ করি? আপনারা যেটা বলেন, কারণ লাইভে তো মানুষ কম, তাই বলছি।
কোনো কমেন্ট আমার কাছে শো করছে না, নাকি আপনারা কমেন্ট করছেন না, কোনটা? আচ্ছা, আপনারা কমেন্ট করতে করতে আমি একটু বলি, চ্যাপ্টার 5 এটাও কিন্তু আর্লি প্রেগনেন্সির মধ্যেই পড়ে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদিও হচ্ছে ফুল প্রেগনেন্সি নিয়ে ফিজিওলজিক্যাল চেঞ্জ আমরা পড়তেছি, বাট স্টিল আর্লি প্রেগনেন্সির সাথেই আমরা পড়াবো। এরপরে চ্যাপ্টার 12, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, এবং চ্যাপ্টার 12 শুধু দত্ত পড়লে হবে না, সাথে আরো কিছু ইনফরমেশন আমরা আপনাকে পড়াবো ইনশাআল্লাহ। এরপরে চ্যাপ্টার 16 শুধু দত্ত পড়লে হবে না, ওখানে জেফকট লাগবে। সো চ্যাপ্টার 16 আর 12 পড়ার জন্য আপনার একটু খাতা কলম লাগবে, শুধু দত্ত থেকে কিন্তু কভার হবে না, ঠিক আছে? চ্যাপ্টার 12 হচ্ছে আমি আপনাদের হাই রিস্ক সহ পড়াবো ইনশাআল্লাহ। চ্যাপ্টার 16 হচ্ছে আমি আপনাদেরকে জেফকট সহ পড়াবো। তো ওই দুটো বই আপনার সঙ্গে থাকলে খুবই ভালো, সঙ্গে না থাকলে অসুবিধা নাই, অন্তত খাতা কলম নিয়ে আপনাকে একটু নোট ডাউন করতে হবে, কিংবা আপনি একটা পিডিএফ রাখতে পারেন ওই বইগুলার, কিন্তু ওইগুলা শুধু দত্ত থেকে কিন্তু কভার হবে না, ঠিক আছে? আচ্ছা, সো নেক্সট হবে আমাদের চ্যাপ্টার 12 প্রিন্যাটাল জেনেটিক্স কাউন্সেলিং স্ক্রিনিং ডায়াগনোসিস, আর হচ্ছে চ্যাপ্টার 16 হেমোরেজ ইন আর্লি প্রেগনেন্সি। ওইটুকুন পড়লে হচ্ছে আমাদের ইনশাল্লাহ আর্লি প্রেগনেন্সি পোর্শন শেষ। তাহলে আর্লি প্রেগনেন্সি পড়া যখন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আপনাদেরকে কিছু টাস্ক দিব, সেই টাস্কগুলো 3 দিন বা 2 দিন সময় আপনারা পাবেন। ওই 2-3 দিনে আপনি ওগুলো সব শেষ করবেন যারা যারা পারবেন। তারপরে হচ্ছে আমরা ইনশাল্লাহ মিড প্রেগনেন্সিতে যাব, ঠিক আছে? মিড প্রেগনেন্সি সবচেয়ে বড়, বিকজ ওইখানেই হচ্ছে গিয়ে আমাদের সকল সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টার, ওখানেই সকল প্রকার হচ্ছে গিয়ে মেডিকেল ডিসঅর্ডারগুলো আসে, জিডিএম থেকে শুরু করে সবকিছু, ঠিক আছে? ওকে, সো আলহামদুলিল্লাহ আমি এইটুকুই রাখলাম আজকে, পড়ে নেন সবাই তাই লিখতেছে, ঠিক আছে? নেক্সট ক্লাসেই নিব। ওটা বেশি পড়া না, ওগুলো আমি বেশি আপনাদের মুখস্থ করাতেও চাই না, বিকজ ওগুলো নিজেকেই পড়তে হবে, আমি মুখস্থ করাই দিলে খুব একটা লাভ নাই। আমি হেল্প করব, বাট এই যে 2টা চ্যাপ্টার আমি পড়াবো এগুলা কিন্তু হচ্ছে আমার ক্লাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে। সো নেক্সট ক্লাস হচ্ছে আমি আর ওপেন গ্রুপে নিব না, নেক্সট ক্লাস হচ্ছে আমরা ক্লোজ গ্রুপে নিব ইনশাআল্লাহ, এবং হচ্ছে ক্লাসটা হবে ইনশাআল্লাহ আমাদের সোমবার, ঠিক আছে? রবিবার নিব না, সোমবার নিব। সো যারা ক্লাস করতে চান দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন। রেজিস্ট্রেশন যদি 5 জন করে 5 জন, 10 জন করলে 10 জন। প্রত্যেকবার হচ্ছে আমাদের এই ব্যাচগুলো একটু রানিং এ একটু ঝাপটা হয়, সত্যি কথা। প্রত্যেকবারই হচ্ছে আমাদের কিছু না কিছু প্রবলেমসের কারণে আমরা যেভাবে প্ল্যান করি সেভাবে করতে পারি নাই, কিন্তু এইবার হচ্ছে আমাদের ইনশাআল্লাহ কোনো রকম তারতম্য হবে না, বিকজ এবার অলরেডি হচ্ছে আমরা ক্লাস নেওয়ার অনেককে হচ্ছে অলরেডি আমরা নিয়ে নিয়েছি। যদি কোনো কারণে আমি ক্লাস নিতে না পারি, অবশ্যই কোনো না কোনো মেন্টর নিয়ে নেবে, কোনো ক্লাস ফাঁকা যাবে না, ঠিক আছে? সো এইবার তো ভিন্ন, সো এবার সবার জন্য ওয়েট করে, যে আমরা অন্য সময় দেখা যায় একটু ওয়েট করি সবাই জয়েন করুক তারপরে ক্লাসগুলো নেই ফুল স্পিডে নেওয়ার জন্য, সেই জিনিসটার জন্য ওয়েট আমরা এবার কিন্তু করব না। সো যারা ক্লাস করতে চান দ্রুত জয়েন করবেন, না হলে কিন্তু পরে বেশি ক্লাস রেকর্ডেড করতে আপনারই ভালো লাগবে না, ঠিক আছে? সো অল দ্য বেস্ট, সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আগামীকাল রাত 10টায় একটা সেশন আছে, সেটা হলো এমআরসিওজি পার্ট 1 নিয়ে, সেটা হচ্ছে সেশনটা নিব ইনশাল্লাহ, সাথে হচ্ছে আমরা একটা ক্লাসও নিব। সো যারা এমআরসিওজি দিতে চান তারা অবশ্যই জয়েন করবেন, আপনারা ভর্তি হন আর না হন ক্লাসটা জয়েন করবেন, ক্লাসটা আপনাকে অনেক হেল্প করবে, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ, সবার জন্য অনেক দোয়া থাকলো, এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব ফলো করার, অন্তত আমলে নেয়ার। ওকে, আল্লাহ হাফেজ।